যে মেডিকেল স্টুডেন্টদের স্ট্রেসটা কেন, তো গবেষণাগুলোতে দেখা গেছে প্রথম কারণটাই হচ্ছে একাডেমিক স্ট্রেস। কারণ এই মেডিকেলের যে একাডেমিক যে কারিকুলামটা, এটা একটা হিউজ কারিকুলাম। মেডিকেলে কিন্তু প্রত্যেক দিনই একটা এক্সাম থাকে, যেটাকে আমরা বলি আইটেম। তো এইটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা অনেক ভীতি দেখা যায়, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট তাদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি ভীতি দেখা যায়। যাদের মেডিকেল কলেজে বিভিন্ন এক্সামে ফেল থাকে, কিন্তু এই ফেল কিন্তু তাদের মানে কাঙ্ক্ষিত ক্যারিয়ারে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায় না আলটিমেটলি। একদমই না। ফেল করা মানে যে সে কম জানছে বা ফেল করে গেছে বলে সে আর পরবর্তীতে কিছুই করতে পারবে না, এমন তো না। প্রতিদিন আমি 6 ঘন্টা পড়ে ফেলবো এটা না ভেবে প্রতিদিন আমি 2 ঘন্টা করে পড়ি। একদিন 6 ঘন্টা পড়ে দেখা যাবে এক্সস্টেড হয়ে পরের দিন পড়তেই পারছি না। তো মেডিকেলে আসলে কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, এবং এই ডিপ্রেশনের কারণে কিন্তু সে পিছিয়ে যাচ্ছে, সে এক্সাম দিতে পারছে না, সে রেগুলার থাকতে পারছে না। হ্যাঁ, কিন্তু এইটা যে আবার বাসায় জানাবে, ফ্যামিলিকে বলবে, ফ্যামিলিকে বললে এমনও বলে, কেন ডিপ্রেশন, তোমাকে তো সব কিছুই দিচ্ছি, তোমাকে তো টাকা পাঠাচ্ছি মাসে মাসে, সব কিছুই তো ঠিক আছে। যে একটা ছেলে বা মেয়ে পিছিয়ে যাচ্ছে, তার গোড়া খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তার আসলে মেডিকেলে পড়ারই ইচ্ছা ছিল না এবং জোর করে পাঠানো। এখন যেটা হচ্ছে কি, সে যে কোনো নেগেটিভ ইভেন্টকে ওইটার সাথে রিলেট করে, যে আচ্ছা আমি পরীক্ষায় একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলাম না, এখান থেকে সে চলে যাচ্ছে, আসলে আমি তো এখানে আসতেই চাইনি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিভয়েস পডকাস্টে। আমি ডাক্তার মুনিম রেজা আছি আপনাদের সাথে। এই কিছুদিন আগেই মেডিকেল কলেজসমূহের ওরিয়েন্টেশন হয়ে গেল। সারা দেশে হাজার হাজার মেডিকেল শিক্ষার্থীর পদচারণায় মেডিকেল কলেজগুলো এখন মুখরিত। আমি যখন তাদের দিকে তাকাই, তখন আমি দেখি যে তাদের চোখে স্বপ্ন, প্রাণচঞ্চলতা এবং ভালো চিকিৎসক হওয়ার, পড়াশোনা করার এক তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু আমি যখন আবার একটু সিনিয়রদের দিকে তাকাই, তখন অনেককে দেখে খুব বিমর্ষ, অনেককে দেখে মনে হয় যে লাইফটা তার কাছে অনেক বার্ডেন হয়ে গেছে এবং মনে হয় যে সে জীবনটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। তো কেন এই বিবর্তনটা ঘটে? এরকম তো হওয়ার কথা না আসলে। তো অনেকেই বলেন যে এটার পেছনে হিউজ মানসিক স্ট্রেস দায়ী। আসলে এই ব্যাপারগুলো কেমন, কেন এই স্ট্রেস কীভাবে ক্ষতিগ্রস্ত করে এবং কিভাবে এই স্ট্রেস থেকে আমরা তাদেরকে মুক্ত রাখতে পারি, সে ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলসে আলাপ করব। আমাদের এই আলাপচারিতায় আমরা সৌভাগ্যবান যে আমরা পাচ্ছি একজন সাইকিয়াট্রিস্টকে। আমি পরিচিত করিয়ে দিই আজকে আমাদের অতিথিকে। আমাদের সাথে থাকছেন ডাক্তার মাহবুবা রহমান, উদীয়মান চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। উনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন মেডিকেল কলেজ ফর উইমেন্স, উত্তরায়। ডাক্তার মাহবুবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ডক্টর মুনিম, আমাকে মেডিভয়েসের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তো আমি শুরু করলাম স্ট্রেস দিয়ে আর কি। তো আপনার কি মনে হয় যে মেডিকেল কলেজের বিশেষ করে এমবিবিএস লাইফটা, এটা কি আসলে যতটা স্ট্রেসফুল বলা হয় ততটা স্ট্রেসফুল, নাকি এটা জাস্ট একটা ওভারহাইপড কথা? আচ্ছা, আসলে মেডিকেল কলেজ স্ট্রেসফুল, হ্যাঁ, এটা ওভারহাইপড না একেবারেই। এই কথাটা অবশ্যই স্ট্রেসফুল। কারণ আপনি যদি একটা জরিপ করেন, দেখবেন যে যিনি খুব রেগুলার স্টুডেন্ট না, তার কাছে যেমন এটা স্ট্রেসফুল, আবার যে খুব রেগুলার স্টুডেন্ট, যে কিনা সব সাবজেক্ট সব প্রফ একবারে পাশ করে গেছে, তার কাছেও এটা স্ট্রেসফুলি। কেউ এই স্ট্রেসটা ম্যানেজ করতে পারে, কেউ পারে না, কিন্তু স্ট্রেস কিন্তু সবারই। আচ্ছা, এটা খুব একটা ভালো পয়েন্ট বলছেন যে আসলে কেউ ফ্রি না আর কি এখান থেকে। অনেকের মনে হতে পারে যে যারা একটু রেগুলার, তারা মনে হয় এটা টাচ করে না তাদেরকে, আসলে তাদেরকে আসলে টাচ করে আর কি এটা। ওকে, তো মানে কেন এটা তৈরি হয় আর কি? আচ্ছা, তো এই যে স্ট্রেস, এটা আসলে কেন তৈরি হয়? প্রথম বিষয় হচ্ছে যে একাডেমিক স্ট্রেস। বিভিন্ন গবেষণাও কিন্তু হয়েছে যে মেডিকেল স্টুডেন্টদের স্ট্রেসটা কেন। তো গবেষণাগুলোতে দেখা গেছে প্রথম কারণটাই হচ্ছে একাডেমিক স্ট্রেস। কারণ এই মেডিকেলের যে একাডেমিক যে কারিকুলামটা, এটা একটা হিউজ কারিকুলাম। এমনিতেই কিন্তু আমরা জানি যে গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো সাবজেক্টই 4 বছরের, সেখানে মেডিকেল কিন্তু অলরেডি 5 বছর, 1 বছর বেশি। কিন্তু এই 5 বছরও দেখা যাচ্ছে যে এই কারিকুলামের জন্য কিন্তু যথেষ্ট না। হ্যাঁ, কারণ 5 বছরেও যে পরিমাণ পড়াশোনা তাদেরকে করতে হয়, সেটা আসলে 5 বছরের চেয়েও বেশি সময় দিলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, তো একাডেমিক স্ট্রেসটা অনেক বড় একটা স্ট্রেস। হুট করে ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেল থেকে এত কঠিন একটা বা এরকম একটা বড় সিলেবাসের মধ্যে এসে পড়া, হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে অনেকে ইংলিশে সব কিছু শিখতে হচ্ছে নতুন নতুন, এবং তাও আবার মেডিকেল টার্মগুলো।
এটা একটা একাডেমিক স্ট্রেস। আরেকটা কারণ হচ্ছে যে স্ট্রেসের, সেটা হচ্ছে এখানে রেগুলার যে এক্সাম প্যাটার্নটা, এক্সাম যেটা থাকে, হ্যাঁ, যেমন মেডিকেলে কিন্তু প্রত্যেক দিনই একটা এক্সাম থাকে যেটাকে আমরা বলি আইটেম। তো এইটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা অনেক ভীতি দেখা যায়, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট তাদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি ভীতি দেখা যায়। কারণ প্রত্যেক দিন পরীক্ষা, এরকম প্রত্যেক দিন পরীক্ষা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে অন্য কোনো সাবজেক্টে এরকম আমার জানা মতে নেই। তো এটাও তাদের একটা স্ট্রেস। তো একাডেমিক স্ট্রেসটাই সবচেয়ে বেশি এখানে। এছাড়াও অন্য স্ট্রেস যে নেই তা না, অন্য আরও অনেক স্ট্রেস, যেমন রিলেশনশিপ ইস্যুস। এই রিলেশনশিপ বা সম্পর্কজনিত জটিলতা, এটা কিন্তু শুধু পরিবারের সাথে আচ্ছা, না। ওকে। তো আমরা সবগুলো ব্যাপারে কভার করার ট্রাই করবো। তো আপনি বলছিলেন একাডেমিক স্ট্রেস, আসলে এখন একাডেমিক স্ট্রেসে যে কারণগুলো আপনি বলেছেন, যেমন কারিকুলাম, তারপরে হচ্ছে তাদের প্রতিদিন পরীক্ষা, এই ব্যাপারগুলো কি আসলে কোনো মডিফিকেশন পসিবল, যে যেটা হলে তাদের স্ট্রেসটা হয়তো কমবে, নাকি এটা অবধারিত? আচ্ছা, কিছু বিষয় কিন্তু এখানে অবধারিত, হ্যাঁ, যে এখানে যে কারিকুলাম, যেই জিনিসগুলো শিখতে হবে এই 5 বছরে, সেটা তো শিখতেই হবে। এটাকে শর্ট করার কিন্তু আসলে খুব একটা সুযোগ নেই, হ্যাঁ, কারণ যিনি ডাক্তার হবেন তাকে কিছু বিষয় তো শিখে বের হতেই হবে। তো এইটা আসলে মানে এই কারিকুলামকে খুব বেশি মডিফাই করার, বা এই যে এক্সাম প্যাটার্ন যেটা আপনি বললেন, এক্সাম হবে, রেগুলার এক্সাম হবে, এইটা খুব বেশি মডিফাই হয়তো করার নেই, কারণ ওই তো তাকে তো শিখতে হবে। কিন্তু কিছু বিষয় হয়তো, কিছুটা জায়গা হয়তো আমরা মডিফাই করতে পারি, সেটা হচ্ছে যে এক্সাম নেওয়ার ধরন, সেই জায়গাটা হতে পারে, হ্যাঁ, যে অনেক সময় স্টুডেন্টদের কাছে এক্সামটা স্ট্রেসফুল হয়, কারণ হচ্ছে তাদের মুখস্থ সবকিছু ডেলিভারি দিতে হচ্ছে, হ্যাঁ। তো এই মুখস্থ জিনিসটা, যদিও আমরা এটা থেকে অনেকটা বের হতে পেরেছি, মেডিকেলের ব্যাপারে কিন্তু একটা এরকম কথা প্রচলিত আছে যে মেডিকেলে মানে সবকিছু মুখস্থ করতে হবে, হ্যাঁ। এবং আমরা যখন মেডিকেলে পড়েছি, আমাদের আগে যারা পড়েছেন সবাই কিন্তু এই জিনিসটার মধ্য দিয়ে গিয়েছেন, হ্যাঁ। মেডিকেল মানেই মুখস্থবিদ্যা। তো এই মুখস্থবিদ্যার ভয়েই কিন্তু অনেক ছেলেমেয়ে কাবু হয়ে যাচ্ছে। তো এই মুখস্থের বিষয়টা থেকে যদি একটু বের হওয়া যায়, তাদেরকে যদি আমরা রিকল বেসড পড়াশোনা থেকে আমরা আসলে প্রবলেম বেসড বা এই দিকগুলোতে যদি বেশি ফোকাস করতে পারি, তাহলে হয়তো কিছুটা স্ট্রেস কমানো পসিবল তাদের জন্য। ওকে, আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যদি নিজেদের দিকে একটু খেয়াল করি আর কি, যে আমরা এমবিবিএস লাইফে যে জিনিসগুলো মুখস্থ করছিলাম একেবারে লাইন বাই লাইন, কমা বাই কমা, সেগুলো কি আসলে তার কতটুকু আমার মনে আছে? আমার তো মনে হয় কিছু মনে নেই আর কি, কিন্তু থিমটা হয়তো আমার মাথায় আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই একবারে এটা হচ্ছে স্টুডেন্টদের অনেক প্রেশার হয়, কিন্তু তাদের যদি কনসেপশন, তারপরে হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে যাচাই করা যায়, তাহলে সেটা তাদের কমবে। এবং আমার মনে হয় যে আপনি কি মনে করেন যে এই যে যখন তাদেরকে এরকম প্রতিদিন পরীক্ষা এবং মুখস্থ জিনিস ডেলিভারি করতে হচ্ছে, এটা কি তাদের পড়াশোনার আনন্দকে কমায় দেয়? অবশ্যই, অ্যাবসলিউটলি। কারণ এই প্রতিদিন তাকে এক গাদা জিনিস নতুন নতুন মুখস্থ করতে হচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা অবশ্যই তাদের জন্য আনন্দদায়ক না। কারণ একটা জিনিস যখন আমরা বুঝে পড়ি, আমরা ধরেন একটা স্টুডেন্ট যখন প্রথম ঢুকছে মেডিকেলে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টে যখন বুঝে পড়ে, অ্যানাটমির প্রত্যেকটা মাসল এর ইনসার্শন, অরিজিন, এই জিনিসগুলো যখন দেখে দেখে বুঝে পড়ে, কিংবা ফিজিওলজির যে মেকানিজমগুলো, হ্যাঁ, এগুলো যখন সে বুঝে পড়ে, তখন সে যে ইন্টারেস্টটা পাবে, সেটা কিন্তু সে কখনোই মুখস্থ পড়লে পাবে না, এবং ওইটা কিন্তু তার মাথায়ও বেশিক্ষণ থাকে না। এবং এটার কারণে কিন্তু আরো আগ্রহ হারিয়ে ফেলে স্টুডেন্টরা, যে আমি তো পড়ছি, মুখস্থ করছি, কিন্তু মনে তো থাকছে না। এটা আসলে আমাদের ব্যাপার না, এটা একাডেমিশিয়ানদের ব্যাপার। সেটা হচ্ছে আপনি বললেন যে প্রতিদিন আইটেম, আসলে কি এই রেগুলার আইটেম সিস্টেমটা থাকার দরকার আছে? এটা কি হেল্প করে, নাকি এটা বাদ দিয়ে যে আরো একটু বড় পরীক্ষা? কোনো পোস্ট গ্রাজুয়েশনেই তো এইরকম একেবারে ডেইলি বেসিসে ছোট ছোট টপিকের রেগুলার পরীক্ষার মধ্যে থাকতে হয় না। তো এটা কি আসলে নেসেসারি, না এটা বাদ দিলেও আসলে আউটকামের তেমন পরিবর্তন ঘটবে না? যেমন আমরা পোস্ট গ্রেডে যখন আসি, তখন কিন্তু আমরা এভাবে প্রতিদিন আইটেমের মধ্যে থাকি না। তাহলে এমবিবিএস লেভেলে কি এটা জরুরি? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আসলে এক্ষেত্রে আমরা বলার চেয়ে যারা আসলে কারিকুলামটা তৈরি করেন তারা হয়তো ভালো বোঝেন। তবে এটা ঠিক, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু এটা লাগছে না, হ্যাঁ। তো হয়তো বা যারা এই কারিকুলামটা তৈরি করেছেন তারা ভাবছেন যে এখানে পোস্ট গ্রাজুয়েশনে আমরা যখন যাই, আমরা কিন্তু অলরেডি মেডিকেলের বেসিক্সগুলো জানি। তো আমাদের বেসিকটা যেহেতু অনেক স্ট্রং, সো সেইখানে আমরা কিন্তু বুঝি যে আমাকে প্রতিদিন পরীক্ষা না দিলেও, প্রতিদিন না পড়লেও আমাকে একটা পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং আমাকে রেগুলার পড়ে 3 মাস পরে হয়তো একটা পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু এখানে
প্রথম যখন একটা স্টুডেন্ট আসে তখন হয়তো বা ওনারা এটা ভেবে এই জিনিসটা রেখেছেন যে ওরা এই যে রেগুলার পড়া, রেগুলার পরীক্ষার সাথে যে ওরিয়েন্টেশন, হ্যাঁ, বা মেডিকেলের পড়াশোনার সিস্টেমটার সাথে হয়তো বা এই যে রেগুলারিটি যে মেনটেন করতে হয় এটার সাথে তাদের যাতে একটা মানে চেনা জানা হয়, এটা হয়তো হতে পারে। তবে হ্যাঁ, এটা স্ট্রেস তৈরি করে, এটা আমরা বাদ দিয়ে দেখতে পারি অবশ্যই। হ্যাঁ, এটা আমরা মানে এখানে কিছু মডিফিকেশনের চিন্তা করা যেতে পারে আর কি, এক্সপেরিমেন্টালি দেখা যেতে পারে। প্রতিদিন আমাকে আইটেম দিতে হবে না, এটা আসলে অনেক কঠিন আর কি। হ্যাঁ, অবশ্যই কঠিন। প্রতিদিন আইটেম না দিয়ে আপনি যেটা বললেন, হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ওদের একটা পরীক্ষা নিতে পারি। হ্যাঁ, প্রতিদিনই দিতে হবে, এই জিনিসটা যেমন একটা ধরাবাঁধা নিয়ম হয়ে গেছে, এটা বোধহয় চাইলে পরিবর্তন করা সম্ভব। এটা তাহলে আমার মনে হয় যে দেখা যায় যারা সংশ্লিষ্ট আছেন তারা এটা বিবেচনা করতে পারেন আর কি। তো আপনি তাহলে এটা গেল হচ্ছে তার একাডেমিক স্ট্রেস এবং সেটাকে সে কিভাবে মোকাবিলা করবে। পড়াশোনার কোনো সিস্টেম কি ফলো করতে পারে তারা, যেটাতে এই সব কিছুকে তারা আর একটু ভালোভাবে ম্যানেজ করতে পারবে? হ্যাঁ, পড়াশোনার সিস্টেমের ক্ষেত্রে প্রথমত তাদের একটা স্মার্ট রুটিন করতে হবে। অ্যাকচুয়ালি অনেকেই যেটা হয় কি, প্রথমে এসে ওরা এটা বুঝতে পারে না যে এত বড় সিলেবাস আমি কিভাবে পড়বো, প্রতিদিন কতটুকু পড়া উচিত, নাকি পরীক্ষার আগে পড়লেই সব পড়া হয়ে যাবে। কিন্তু আসলে মেডিকেলে যে একটা স্মার্ট একটা রুটিন করা দরকার, এটাই অনেকে বোঝে না। রুটিন মানে কি, ছোট ছোট টার্গেট সেট করতে হবে। হ্যাঁ, একবারে অনেক বড় একটা রুটিন না করে, যে রুটিনটা আমি হয়তো বা ফলোই করতে পারবো না, বা যেটা একটা লং টার্ম গোল হিসেবে আমি রাখলাম, এটা না করে প্রতিদিনকার রুটিন প্রতিদিন করা, যে আজকে আমি এতটুকু সময় পড়বো, এইটা আমার টার্গেট। হ্যাঁ, এরকম আমরা কিন্তু রুটিনে ভাগ করে নিতে পারি। দ্বিতীয় যেটা, বুঝে পড়তে হবে, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। মুখস্থ কিছু জিনিস হয়তো মেডিকেলে করতে হচ্ছে, কিছু ডেফিনেশন বা যেটাই হোক, কিন্তু মানে বুঝে পড়ার বিকল্প নেই। কারণ বুঝে পড়লে একটা জিনিস যত বেশি আমার মাথায় থাকবে, সেটা কিন্তু মুখস্থ করলে থাকবে না। ওই হয়তো সাময়িক আমি আইটেম দিলাম, ভুলে গেলাম। তো এই দুইটা জিনিস আমি মনে করি যে একটু ফলো করা যেতে পারে। আপনি রুটিনের কথা বলছেন, ডেফিনেটলি অনেক কাজ সেটা রুটিন ওয়াইজ হলেই তাদের ভালো হবে আর কি। কিন্তু আমরা অনেক স্টুডেন্টকে দেখি এরকম যে তারা বলে যে হচ্ছে যে রুটিন করি কিন্তু সেটা ফলো করতে পারি না, বা ফলো করতে না পেরে তারা হতাশ হয় এবং তারা আলটিমেটলি সেটা আর করতেই চায় না, বা একটা ডিরেইলড হয়ে যায়। তো রুটিনের ক্ষেত্রে তো আসলে এরকম হয়, তাই না? যে আমরা যেটা আসলে প্ল্যান করি মাথায়, সেটা তো প্র্যাকটিক্যালি অতটা হয় না আর কি। হয় না। ওই যে বললাম যে হয়তোবা তার প্ল্যানিং এ কিছু ত্রুটি আছে, সে হয়তোবা এমন একটা টার্গেট সেট করেছে, সে হয়তো ভাবছে আমি পুরো হার্ট আজকে একদিনে পড়ে ফেলবো, কিন্তু পুরো হার্টটা একদিনে পড়া সম্ভব না। হ্যাঁ, ওর টার্গেট সেট করতে হবে যেটা সে অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, রিয়েলিস্টিক হতে হবে। প্রতিদিন আমি 6 ঘন্টা পড়ে ফেলবো এটা না ভেবে প্রতিদিন আমি 2 ঘন্টা করে পড়ি। একদিন 6 ঘন্টা পড়ে দেখা যাবে এক্সস্টেড হয়ে পরের দিন পড়তেই পারছি না। হ্যাঁ, তো মেডিকেলে আসলে কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আবার আপনি যেটা বললেন যে আমি হয়তো রুটিনটা ফলো করতে পারলাম না, হতাশ হয়ে গেলাম, এটারও প্রয়োজন নেই। সব রুটিন আমি সবসময় ফলো করতে পারবো, নট নেসেসারি। কিন্তু সেই জন্য আমি হতাশ হয়ে পড়াশোনাই ছেড়ে দিব, আমাকে দেওয়ার হবে না, দরকার নাই। হ্যাঁ, এইটা না করে কনসিস্টেন্সিটা আসলে মেইনটেইন করা, আবার চেষ্টা করতে হবে। অবশ্যই অবশ্যই। ওকে, তো আপনি শুরুর দিকে বলছিলেন যে হচ্ছে তার মানে কিছু পার্সোনাল ব্যাপারও তৈরি হয়ে যায় যেগুলো তাকে আসলে স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। তো কোন ব্যাপারগুলোকে আপনি হাইলাইট করতে চান? আচ্ছা, যেটা আমি শুরুতে বলেছিলাম যে একাডেমিক স্ট্রেসের বাইরেও কিছু পার্সোনাল এবং সোশ্যাল স্ট্রেস থাকে স্টুডেন্টদের। পার্সোনাল স্ট্রেসের ক্ষেত্রে যেমন পার্সোনাল রিলেশনশিপ কিন্তু অনেক ধরনের রিলেশনশিপ থাকে একটা মানুষের, না শুধুমাত্র আমরা রিলেশনশিপ বলতে হয়তো রোমান্টিক রিলেশনশিপ বুঝি, এটা তো আছি। এটার বাইরেও ধরেন বাবা মার সাথে রিলেশনশিপ, ইভেন ক্লাসমেট ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ, যার সাথে সে হোস্টেলে থাকছে রুমমেটের সাথে রিলেশনশিপ, সিনিয়র জুনিয়রের রিলেশনশিপ, এগুলোও কিন্তু একটা স্ট্রেস তৈরি করে স্টুডেন্টদের ভেতরে। বিশেষ করে নতুন যারা আসে, যারা কিনা দেখা যাচ্ছে হোস্টেলে থাকছে, হ্যাঁ, রুম শেয়ার করছে হয়তো কোনো সিনিয়রের সাথে, হ্যাঁ, তার সাথে দেখা যায় যে এই সম্পর্কজনিত জটিলতার কারণে কিন্তু তারা অনেক স্ট্রেসে ভোগে। হ্যাঁ, তো এই সম্পর্কজনিত কিছু জটিলতা। আবার বাবা মার সাথেও অনেকের ভুল বোঝাবুঝি থাকে। যেমন দেখা যায় যে মেডিকেলের এই প্যাটার্নটা তো অনেক বাবা মাই বোঝেন না। অনেক সময় তাদের একটা হাই এক্সপেকটেশন থাকে ছেলে মেয়ের প্রতি। তারা বলেন যে তুমি সবসময় ফার্স্ট হয়ে এসেছো, মেডিকেলে এসে শুনি 60 পাও কেন? মেডিকেলে তো 60 পাওয়াটাই অনেক কষ্ট। হ্যাঁ, এটা হয়তো তারা বোঝে না। তো এটার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। এটা ছাড়াও দেখা যাচ্ছে যে আরো অনেকগুলো বিষয় থাকে। যেমন অনেকের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ভুল পথে চলে যেতে পারে, অ্যাডিকশন।
আমরা যেটাকে বলি, এটা কিন্তু একটা সিরিয়াস বিষয়। হ্যাঁ, এই অ্যাডিকশন শুধুমাত্র যে সিগারেট বা হচ্ছে অন্য কোনো অ্যাডিকশন, সাবস্টেন্স যেটাকে আমরা বলছি সেটা না, নন সাবস্টেন্স অ্যাডিকশনও হতে পারে। ডিজিটাল মিডিয়া অ্যাডিকশন ফর এক্সাম্পল। হ্যাঁ, আমাদের স্ক্রিন টাইম দেখা যাচ্ছে এত বেশি। হ্যাঁ, কারণ এটা স্টুডেন্টরা কেন করে? স্টুডেন্টদের কিন্তু এটা একটা স্কেপ টাইম, আসলে স্কেপ রুট। এত বেশি স্ট্রেসে থাকে তারা, তো ঠিক আছে আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু মোবাইল দেখি। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ডিস্ট্রাক্টেড থাকতে গিয়ে দেখা যাচ্ছে ওইটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। অনেকের ফিনান্সিয়াল কিছু ইস্যুস থাকে। হ্যাঁ, এটাও অনেকের কাছে বার্ডেন, যে ফিনান্সিয়াল কিছু চিন্তা ভাবনা থাকে। সবাই তো আসলে একই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এটা হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকের টাইম ম্যানেজমেন্ট নিয়েও একটা বড় সমস্যা থাকে। হ্যাঁ, যে টাইম ম্যানেজমেন্ট বলতে পড়াশোনার পেছনে কতটুকু টাইম দিব, ওইদিকে ফ্যামিলির পেছনে কতটুকু টাইম দিব। অনেকের দেখা যায় যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ফ্যামিলি বলে আমাকে ফোন দাও না, হ্যাঁ আমাদের সাথে তোমার যোগাযোগই নাই, মেডিকেলে পড়তে গিয়ে তো বাবা মার সাথে কথাই বলছো না। এরকমও হয়, আমি আমার স্টুডেন্ট এরকম পেয়েছি। হ্যাঁ, তো দেখা যায় যে সে আসলে হিমশিম খাচ্ছে সবকিছু সামলাতে গিয়ে। হ্যাঁ, এইটাও একটা বিষয়। তো সবকিছু মিলিয়ে আসলে শুধু একাডেমিক স্ট্রেস না, আর অনেকগুলো বিষয় এখানে আছে স্ট্রেসের। তো আপনি হচ্ছে প্যারেন্টসের কথা বললেন আর কি, এটা আমার মনে হয় যে খুবই রিয়েল একটা ব্যাপার আর কি। যে ইভেন আমি গতদিন একটা স্টুডেন্টকে পেয়েছি যে খুবই ডিপ্রেসড। সে বলছে যে আপনি যা ইচ্ছা করেন, হ্যাঁ যেটা মেজার আপনি নিতে পারেন, কিন্তু জাস্ট একটা জিনিস প্লিজ করবেন না। সেটা কি? সেটা হচ্ছে যে আমার প্যারেন্টসকে জানানো যাবে না। অথচ এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবেই আমাদের মাথায় আসবে হচ্ছে যে ফ্যামিলিকে এনগেজ করা, ইনভলভ করা আর কি। তো যেসব প্যারেন্টস আছেন যাদের সন্তানরা মেডিকেল কলেজে পড়ছেন, ডেফিনেটলি তাদের অনেক প্রত্যাশা আছে, অনেক ড্রিম আছে, সন্তান থেকে তারা অনেক এক্সপেক্ট করেন। তো তাদের আসলে চিন্তার জায়গাটা কি পরিবর্তন হওয়া দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন, একটা ভালো প্রসঙ্গ। এটা কিন্তু আমিও পাই, আপনি যেটা বললেন। হ্যাঁ, অনেক সময় আমারও অনেক হয়তো মেডিকেল স্টুডেন্ট অনেক জায়গা থেকেই আসে আমার কাছে। তারা বলে যে এই বিষয়টা আমি চাই না আমার বাবা মা জানুক। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে এই যে বাবা মার সাথে আসলে আমাদের দেশের প্যারেন্টিংটাও একটা প্রবলেম। হ্যাঁ, এটা কিন্তু ছোটবেলা থেকেই আমাদের প্যারেন্টসদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু খুব বেশি, হ্যাঁ মানে যেটা হওয়া উচিত আসলে, হ্যাঁ কমিউনিকেশনটা খুব দুর্বল, বন্ধু ভাবাপন্ন না আর কি। হ্যাঁ, জিনিসটা দেখা যাচ্ছে আমরা যেটাকে বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং। মানে একজন হয়তো মরে যাওয়ার চিন্তাটা সহজে করে ফেলতে পারতেছে, কিন্তু প্যারেন্টসকে জানানোটা ভাবতে পারছে না। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতাটাই কিন্তু মেডিকেলে আসে না। দেখা যাচ্ছে যে মেডিকেল আসার পর এত চাপ, এত স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেসে দেখা যাচ্ছে হয়তো বা অনেকের অনেক মানসিক সমস্যাও হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, এবং এই ডিপ্রেশনের কারণে কিন্তু সে পিছিয়ে যাচ্ছে, সে এক্সাম দিতে পারছে না, সে রেগুলার থাকতে পারছে না। হ্যাঁ, কিন্তু এইটা যে আবার বাসায় জানাবে, ফ্যামিলিকে বলবে, ফ্যামিলিকে বললে এমনও বলে কেন ডিপ্রেশন, তোমাকে তো সব কিছুই দিচ্ছি, তোমাকে তো টাকা পাঠাচ্ছি মাসে মাসে, সব কিছুই তো ঠিক আছে, কি সমস্যা, তুমি বাবা মার কষ্ট বোঝো না আসলে। তো আসলে এখানে তো কষ্ট বোঝা না বোঝার ব্যাপার না, সেটা একটা অসুখে আছে, সেটা একটা সমস্যায় আছে। তো বাবা মার আসলে একটু এমপ্যাথেটিক হওয়া উচিত ছেলে মেয়ের প্রতি। হ্যাঁ, তাদেরকে বুঝতে হবে যে তারা যেই পড়াশোনাটাতে ছেলেমেয়েদেরকে পাঠিয়েছেন, এই পড়াশোনাটা খুব সহজ না আসলে। হ্যাঁ, এটা একটা বেশ স্ট্রেসফুল, আমরা শুরুতেই যেটা বললাম একটা স্ট্রেসফুল জার্নি। এখানে ফ্যামিলি সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যখন দেখছেন যে সে হয়তো আপনার সাথে কমিউনিকেশন কমিয়ে দিচ্ছে, বা আপনি জানতে পারলেন সে রেগুলার নেই আর মেডিকেলে, হ্যাঁ সে হয়তো পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে, তাকে বকাঝকা না করে তার সাথে একটু ওপেনলি কমিউনিকেট করুন না, যে কি প্রবলেম হচ্ছে, তার সমস্যাটা কোথায় জানতে চান, আপনি তো তার সবচেয়ে কাছের মানুষ। তো আপনি তাকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করুন সমস্যাটা কোথায় হচ্ছে, জানতে চান, এবং সেই অনুযায়ী কোনো একটা ব্যবস্থা নিন। প্রয়োজনে তাকে একজন প্রফেশনালের কাছে নিয়ে যান। ওকে, খুবই চমৎকার ব্যাপার বলেছেন। এখানে কি একটা ব্যাপার হয় যে মানে তারা হয়তো ইউনিভার্সিটি বা অন্যান্য প্রতিষ্ঠান সেগুলোর সাথে হয়তো মেলান যে তাদের তো এরকম হচ্ছে না, তার কেন এরকম হচ্ছে। আবার শুরুর দিকে আপনি যেটা বললেন যে স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট এক ধরনের প্যাটার্নে থাকে, তারা এখানে এসে ডিফারেন্ট প্যাটার্নে পড়ে যায়। তো ওভারঅল মেডিকেল কলেজে আসার আগেই তাদের কি এই ব্যাপারগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া দরকার? খুব ভালো বলেছেন, এটা আসলেই জানা উচিত। এটা আপনি যেটা বললেন যে অন্যদের সাথে কম্প্যারিজন, হ্যাঁ মানে অন্য সাবজেক্টের সাথে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সাথে কম্প্যারিজন করছে যে ও তো বুয়েটে পড়ে, কিন্তু তোমার মতো তো এত তো এরকম অবস্থা না। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যে আলাদা, মেডিকেলের লেখাপড়ার সিস্টেমটা যে আলাদা, এটা তাদের বোঝা উচিত।
এখন অনেকে হয়তো বা আগে থেকেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মারা বা গার্জিয়ানরা নিজে থেকেই যে রিসার্চ করে এই জিনিসটা বুঝবেন, এটা সুযোগ আসলে হয় না বা অনেকে বোঝেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি এখানেও না মেডিকেল কলেজের গুলার একটা ভূমিকা আছে। আমার অনেক সময় এটা মনে হয় যে আমরা যখন এই যে আপনি যেটা বললেন কিছুদিন আগে ওরিয়েন্টেশন হলো স্টুডেন্টদের, তো ওরিয়েন্টেশনে আমরা শুধু স্টুডেন্টদেরকে কারিকুলামটা বোঝাই, স্টুডেন্টদেরকে এই জার্নিটা সম্পর্কে বলি, why not parents? এক্স্যাক্টলি, হ্যাঁ, প্যারেন্টসদেরকেও কিন্তু আমরা বোঝাতে পারি। এক্স্যাক্টলি, আমরা কিন্তু স্টুডেন্টকে 5 বছর পাচ্ছি তাকে বিভিন্ন জিনিস বলার জন্য আর কি, কিন্তু প্যারেন্টসকে কিন্তু আমরা খুব কম পাই। এবং সেখানে অবশ্যই এই ধরনের একটা সেশন থাকা উচিত আর কি, যে তারা মানে কিভাবে কমিউনিকেট করবে, তাই না? এটাই তো আপনি মিন করছেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। এবং প্যারেন্টসদের সাথে আসলে রেগুলার, যেমন স্কুলে যেরকম প্যারেন্টস মিটিং হয়, এখানেও কিন্তু হওয়া উচিত আসলে রেগুলার। হ্যাঁ, আসা উচিত, কমিউনিকেশন থাকা উচিত, প্যারেন্টসদের সাথে বসা উচিত। হ্যাঁ, এখানে একটা অভিজ্ঞতার কথা বলি, যেমন আমি যেখানে কাজ করি সেখানে আমি অন্যদের কাছে শুনেছি যে সেখানে প্যারেন্টস মিটিং হয় এবং দুর্ভাগ্যজনকভাবে প্যারেন্টস মিটিংয়ে উপস্থিতির হার থাকে খুব কম, এবং যারা আসেন তারাও মানে যেভাবে তাদেরকে বলা হয় সেভাবে তারা অনেক সময় কোঅপারেট করেন না। তো এটা তো ওভারঅল আসলে একটা সাইকোলজি পরিবর্তন হওয়া দরকার সামগ্রিকভাবেই আমাদের প্যারেন্টসদের। মানে প্যারেন্টসরা মেডিকেলে পাঠালেন মানে জাস্ট টাকা পয়সা দিলেন, তাদেরকে অ্যাফোর্ড করলেন, এটাই যথেষ্ট না আর কি, তাই না? যে এটার আরো কন্টিনিউশন যোগাযোগটা থাকা এখানে যে দরকার। ধারণাটা থাকে আসলে, এই যে বললেন যে খুব রিল্যাক্টেন্ট তারা, ডাকলেও রিল্যাক্টেন্সি দেখায়। তো এটার কারণ একটা হতে পারে কি, যে ওনারা ভাবেন যে স্কুল কলেজে তো গিয়েছি, ওই সময় ও ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আসে কিন্তু, যে এখন তো বড় হয়ে গেছে, এখন তো তোমার দায়িত্ব তুমি নিজে নিতে পারো, এখন আমি আবার এত কি প্যারেন্টস মিটিং, এইটা তারা বোঝে না আসলে। কিন্তু আমরা আসলে যতই বড় হই না কেন, আমাদের কিন্তু সাপোর্ট দরকার। এক্স্যাক্টলি, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা অ্যাডাল্টেরই সাপোর্ট দরকার। তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যারা মেডিকেল কলেজে আসেন, মানে যেটা আমার মনে হয়েছে আর কি, যে আমরা যেমন ধরেন যারা আর্মড ফোর্সেসে যান বা অন্য জায়গায় যান, তাদের কিন্তু একটা মোটামুটি ফিটনেস চেক করে নেওয়া হয় যে তারা ওই ধরনের কাজগুলোকে ডিল করতে পারবেন কিনা। যেহেতু মেডিকেলটা একটু ডিফারেন্ট, পড়াশোনা ডিফারেন্ট, তাদের কনস্ট্যান্টলি হচ্ছে ডেথ, অন্য মানুষের অসুস্থতা, এগুলো ফেস করতে হবে। তো সেক্ষেত্রে কি প্রি মেডিকেল অ্যাডমিশন সাইকোলজিক্যাল কোনো টেস্ট বা চেক আপের মধ্যে দিয়ে যাওয়ার কোনো একটা প্রয়োজনীয়তা আপনি ফিল করেন কিনা? এরকম কোনো একটা ব্যাপার রুটিন চেক আপের মধ্যে আনা যায় কিনা? অবশ্যই অবশ্যই, তা আনা উচিত আমি মনে করি। কারণ বিদেশে, মানে বিভিন্ন দেশে কিন্তু এই জিনিসটা আছে। হ্যাঁ, যে একজন কেউ মেডিকেলে পড়তে চাচ্ছে, তার আগে অবশ্যই তার একটা ফিটনেস চেক আপ, যেটা আপনি বললেন, সেটা শুধু ফিজিক্যাল ফিটনেস না, কিন্তু সাইকোলজিক্যাল ফিটনেস অ্যাজ ওয়েল। কারণ এই যে তার একটা লম্বা জার্নি, এই জার্নিটা সে টেনে নিয়ে যাওয়ার মতো তার সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি আছে কিনা সেটা তো দেখতে হবে। এমনও হতে পারে অলরেডি হি অর শি ইজ ভালনারেবল, তার কোনো না কোনো একটা মেন্টাল ইলনেসও কিন্তু থাকতে পারে, না? হ্যাঁ, তো সেখানে তার এই স্ট্রেসফুল জার্নিটা আরো একটা বাড়তি স্ট্রেস হয়তো অ্যাড করছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইভেন তার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে কিনা, এটাও অ্যাসেস করা দরকার আমি মনে করি। কারণ এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা জিনিস, আমরা ফ্রিকুয়েন্টলি পাই যে একটা ছেলে বা মেয়ে পিছিয়ে যাচ্ছে, তার গোড়া খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তার আসলে মেডিকেলে পড়ারই ইচ্ছা ছিল না এবং জোর করে পাঠানো। এখন যেটা হচ্ছে কি, সে যে কোনো নেগেটিভ ইভেন্টকে ওইটার সাথে রিলেট করে, যে আচ্ছা আমি পরীক্ষায় একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলাম না, এখান থেকে সে চলে যাচ্ছে, আসলে আমি তো এখানে আসতেই চাইনি। এই যে একটা হতাশা, এই হতাশাটা সে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এর ফলে তার যতটুকু ইমপ্রুভমেন্ট করা পসিবল সে কিন্তু করতে পারছে না। তো এই জিনিসটা আমার মনে হয় আগেই অ্যাসেস করে নেওয়া দরকার, যে তার আসলে কতটুকু ইচ্ছা আছে নিজের। এখানে তো আবার সেই প্যারেন্টসদের কথা চলে আসে আর কি, যে তারা আসলে সন্তানের এই ইচ্ছাকে মানে গুরুত্ব দিবেন কিনা। যদি গুরুত্ব না দেন তাহলে তো সেটার পরিণতি আপনি তো আলোচনাই করছেন আর কি, তো সেটা আলোচনা করা দরকার আর কি তাদের অবশ্যই। ওকে, আর যদি কেউ এরকম পরিস্থিতিতে পড়ে যায়, স্টুডেন্ট সাপোজ সে তো ভর্তি হয়ে গেছে, সে হয়তো কিছুদিন পার করছে, তার এখন অন্য ক্যারিয়ারে যাওয়ার সুযোগ নাই, তাহলে তাকে আপনি কি বলবেন? সে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য তার মানসিকতাকে কিভাবে চেঞ্জ করতে পারে? তো প্রথমে এই ক্ষেত্রে আমি তাকে বলবো যে যখন সে চলেই এসেছে এখানে, হ্যাঁ, তো রিয়ালিটিটাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো একটা জার্নি শুরু করার পরে এটা কিন্তু সহজ না, যেখান থেকে আবার মুভ করে আমি আরেকটা সাবজেক্টে গিয়ে ভর্তি হলাম, এটা সবসময় পসিবল হয় না সবার ক্ষেত্রে। ফ্যামিলি প্রেশার তো একটা আছেই, ফ্যামিলির ইচ্ছাতেই তো সে এসেছে। তো সেক্ষেত্রে আমার মতে প্রথমেই এই নেগেটিভ চিন্তাটা না করে, যে হ্যাঁ আমি তো এখানে আসতে চাইনি, খুবই স্ট্রেসফুল একটা জায়গা, আমি এখানে সার্ভাইভ করতে পারবো না, এটা না ভেবে he or she can at least try to explore
দ্য জার্নি। মানে আমার মনে হয় যে সে কিন্তু একটু পড়াশোনাটাকে এক্সপ্লোর করতে পারে, হতে পারে কোনো না কোনো জায়গা তার ভালো লাগতে পারে, তাই না? একদমই যে কিছুই ভালো লাগবে না এমন নাও হতে পারে। হতে পারে তার হয়তো বা ফিজিওলজি পড়তে তার অনেক ভালো লাগছে, এবং ফিজিওলজি পড়তে পড়তে সে একটা সময় পড়ার টেকনিক ধরে ফেললো, তখন সে অ্যানাটমিও পড়তে পারছে, বায়োকেমিস্ট্রিও পড়তে পারছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি যে ডাক্তার হলেই যে কাউকে ডাক্তারই করতে হবে এমনও কিন্তু না। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিষয় যে আচ্ছা আমি ডাক্তার হয়েছি, আমার পেশেন্ট দেখতে ভালো লাগে না, ফাইন, ইউ ক্যান টিচ, আপনি টিচার হয়ে যান। হ্যাঁ, আপনি একজন রিসার্চার হন। হ্যাঁ, আপনি একজন রিসার্চার হতে পারেন, আপনি একজন টিচার হতে পারেন, আপনি চাইলে অন্য কোনো কিছুও করতে পারেন। এখন কিন্তু অনেকেই আছে, আমরা দেখি না প্রায় যে বিভিন্ন অ্যাডমিনে চলে যাচ্ছে, অনেক ক্যারিয়ারে যাচ্ছে। হ্যাঁ, যে এখন প্রথম কথা হচ্ছে আপনি দেখেন আগে আপনার এই সাবজেক্টটা ভালো লাগে কিনা। ওকে, শুরুতে যেরকম মনে হচ্ছে 2 বছর 3 বছর পর সেরকম নাও লাগতে পারে, নাও হতে পারে। কারণ আমি কিন্তু মেডিকেলে এসেছি আমার বাবা মার ইচ্ছে, আমিও কিন্তু ফার্স্টে চাইতাম না পড়তে, এবং আমারও ভালো লাগতো না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি যখন ধরতে পারলাম বিষয়টা এবং আমার কাছে আস্তে আস্তে ভালো লাগলো, তখন কিন্তু আমি মানে আই ওয়াজ ওকে উইথ দিস। সো 5 বছর পরেও কিন্তু সিচুয়েশন এরকম না থাকতে পারে। এক্স্যাক্টলি, মানে মোটিভেশন আসলে চেঞ্জ হয় আর কি, মানুষের পছন্দ অপছন্দ চেঞ্জ হয়, তো এটা চেঞ্জ হতে পারে। এবং শুরুতেই যে একটা নেগেটিভ যে না আমি আসতে চাই না, আমাকে জোর করে আসা হয়েছে, সেখান থেকে একটু ওপেন হওয়া আর কি, হয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করা, এটাতে হয়তো অনেক পরিবর্তন চলে আসতে পারে আর কি। আমার মনে হয় যে এটা বেশ ভালো গাইড করবে আর কি নতুন স্টুডেন্ট যারা আছেন তাদেরকে। আপনি স্ট্রেসের মধ্যে আমরা আলাপ করছিলাম পরীক্ষা, অনেক পরীক্ষা, এবং পরীক্ষা মানেই সেখানে 2 ধরনের আউটকাম, পাস হবে অথবা ফেল হবে। আমি আরেকটা জিনিস আমার অবজারভেশনে মনে হয়েছে যে মেডিকেল কলেজে যে স্টুডেন্টটা কখনোই ফেলের মুখোমুখি হয় নাই, সে এখানে এসে প্রথম ফেল করে। প্রথম ফেল করাটা তো তার নিজের জন্য একটা মানে মেনে নেওয়াটা কষ্ট, আবার সেটা কাউকে বলতে পারে না যে ফেল করে গেছে, শুনলে কি বলবে। তো এটা কি আসলে স্টুডেন্টের মধ্যে প্রেশার তৈরি করে? কেউ এখান থেকেও একটা পিছিয়ে যাওয়া বা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারে কিনা? হ্যাঁ, এই যে ফেল করে গেলাম, ফেল বিষয়টা অনেকের কাছে কিন্তু একে তো যেরকম আপনি বললেন যে একটু হিউমিলিয়েটিং তার কাছে, হুট করে যে নতুন আসছে, আমি তো কখনো ফেল করিনি, ফেল করা তো ভাবতেই পারি না, আমি ফেল করে গেলাম, বাবা মাকে কিভাবে বলবো? আবার বাবা মারও এই যে একটা টেন্ডেন্সি থাকে, তুমি ফেল কেন করেছো? আবার ফেল করলে কিন্তু মেডিকেলে আবার একটা কনসিকুয়েন্সও আছে, এটাও ট্রু। সেটা হচ্ছে যে ফেল করছে সে কিন্তু একটু হলেও পিছিয়ে যায়। যে একটা আইটেমে ফেল করছে সেও কিন্তু আরেকজনের থেকে একটু হলেও পিছিয়ে গেল, আরেকজনের তো আইটেমটা ক্লিয়ার, তাকে আবার আরেকটা এক্সট্রা দিন খুঁজে বের করে গিয়ে ওই পেন্ডিং আইটেমটা ক্লিয়ার করতে হবে, এটা তার জন্য একটা স্ট্রেস। আর যে আরেকটু বড় পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে, যেমন ধরেন একটা প্রফে যদি কেউ ফেল করে যায়, তাহলে কিন্তু তাকে 6 মাসের জন্য পিছিয়ে যেতে হচ্ছে। এইটা কিন্তু অনেকে মেনে নিতে পারে না, এবং এটা তার জন্য একটা স্ট্রেস। কারণ মেডিকেলে তো একটা ক্যারি অন সিস্টেম চালু, এই যে 6টা মাস সে যে আবার 6টা মাস পরে পরীক্ষা দিবে, এমন না যে এই 6টা মাস সে শুধু এই সাবজেক্টটা পড়ে রিল্যাক্সলি শুধু এই পরীক্ষাটাই দিবে, তাকে অন্যগুলো প্যারালালি পড়তে হচ্ছে, তাকে অন্য সাবজেক্ট পড়তে হচ্ছে, অন্যান্য সাবজেক্টের আইটেম দিতে হচ্ছে, ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে আবার যখন ওই পরীক্ষাটা আসছে তার ওই প্রফটা, তখন কিন্তু তার অনেকগুলো ক্লাস অ্যাটেন্ডেন্স মিস হচ্ছে, অনেকগুলো লেকচার মিস হচ্ছে। এইটা আবার পরবর্তীতে টেনে নিয়ে যাওয়া তার জন্য আবার কষ্টকর হয়ে যায়। কিন্তু কেউ যদি তারপরে এত কিছুর পরেও, সাপোজ সে রেগুলার থাকলো না, অথবা রেগুলার থাকার পরেও তার পরীক্ষা ভালো হলো না, সে ফেল করলো, কিন্তু এখান থেকে তো উত্তরণ পসিবল, মানে এরকম তো না যে সে ফেল করে গেছে মানে তার এর ফিউচার লাইফ মানে সে আর ভালো হতে পারবে না, ভালো কিছু করতে পারবে না, এরকম তো না। বিষয়টা একদমই এরকম না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই স্ট্রেসটাও আসলে ম্যানেজেবল, এটা একটা স্ট্রেস ডেফিনেটলি, বাট এটাও ম্যানেজেবল। কিভাবে ম্যানেজেবল হচ্ছে যে প্রথমেই ওই যে মনোবল হারানো যাবে না যে আচ্ছা আমি ফেল করে গেলাম, আমি এখন বাকি 6টা মাস কিভাবে অন্য সব কিছুর সাথে এটা তাল মিলিয়ে এটাও পড়বো বা এটাও করবো। তো সেক্ষেত্রে আসলে এখানেও সাপোর্ট সিস্টেমটা জরুরি। আপনি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে, আপনার সিনিয়রদের কাছ থেকে হেল্প নেন। কিছু ক্লাস হয়তো আপনি করতে পারছেন না, সেই ক্লাসের বিষয়গুলো আপনার ফ্রেন্ডদের কাছ থেকে আপনি বুঝে নিতে পারেন। টিচারদের কাছ থেকে একটু সাপোর্ট নেন, তারা যাতে একটু সহানুভূতিশীল হয় এই টাইমটাতে আপনার জন্য। হ্যাঁ, তো এভাবে আপনি কিন্তু চাইলে এই স্ট্রেসটা ওভারকাম করতে পারেন, এটা ইম্পসিবল না, কারণ এই নিয়মটা তো চালু আছে মেডিকেলে এবং মানুষ এভাবেই পরীক্ষা দিচ্ছে। আরেকটা ব্যাপার, আপনিও আপনার পার্সোনাল লাইফে খেয়াল করেছেন অনেকেই যাদের মেডিকেল কলেজে বিভিন্ন এক্সামে ফেল থাকে, কিন্তু এই ফেল কিন্তু তাদের মানে কাঙ্ক্ষিত ক্যারিয়ারে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায় না আলটিমেটলি। একদমই না। ফেল করা মানে যে সে কম জানছে বা ফেল করে গেছে বলে সে আর পরবর্তীতে কিছুই করতে পারবে না এমন তো না। এটা ট্রু না, এবং এই জন্য এটাকে কি একটু নরমালাইজ ভাবে দেখা উচিত, একটু অবশ্যই, যে এটা মানে সবকিছুর এন্ড না। এবং তাই যদি হতো তাহলে তো আমাদের আর এই যে
সাপ্লিমেন্টারি এক্সামের যে সিস্টেমটা, হ্যাঁ, এটা তো থাকতোই না মেডিকেলে। এই যে বারবার যেটা অন্য জায়গায় বলা হয় রিটেক অন্যান্য সাবজেক্টে, এটা কিন্তু মেডিকেলে যত বেশি আছে অন্যান্য জায়গায় কিন্তু এত বেশি নেই। এটা কেন আছে? কারণ এটাই মেডিকেলে নর্মাল যে একজন রেগুলার থেকেও সে কিন্তু পরীক্ষা খারাপ করে যেতে পারে কোনো না কোনো কারণে। তো তার জন্য এই সুযোগটা তৈরি করে দেওয়া। কাজে এটা এমন না যে ফেল করা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া, ফেল করা মানেই আমি আর কিছু হতে পারলাম না ভবিষ্যতে, এমন না। ওকে, রিলেশনশিপের স্ট্রেসের কথা আপনি কিছুটা আলোকপাত করেছেন আর কি, যে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ থাকে, তার ফ্রেন্ডসের সাথে তার রোমান্টিক রিলেশনশিপ হতে পারে। তো আরেকটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। তো এইটা কি ছাত্রছাত্রীদেরকে এফেক্ট করতে পারে? জি, খুব ভালোভাবেই এফেক্ট করতে পারে, বোথ ইন আ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ে আসলে। কারণ হচ্ছে যে একজন টিচার আসলে একজন স্টুডেন্টকে যেভাবে মোটিভেট করতে পারেন সেভাবে হয়তো তার বাবা মাও পারে না সবসময়। হ্যাঁ, তো আবার ঠিক অপোজিটও হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে টিচারের ভয়েই হয়তো স্টুডেন্টটা পিছিয়ে যাচ্ছে। এটা হয়, হ্যাঁ, সব জায়গায় হচ্ছে। বা এখন আসলে সিনারিও অনেক চেঞ্জড, আগের মতো নেই। আগে একটা সময় আসলে আমরা টিচার স্টুডেন্ট সম্পর্কটা ছিল ভীতিকর, কিন্তু এটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু এটা অনেকটাই ইমপ্রুভিং। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলি ওপেনলি। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক বেশি সচেতন। আগের মতো সিনারিওটা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। যেমন অনেক স্টুডেন্ট অনেক সময় বলেন যে টিচার এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই শুনতে চায়, টিচার এক্স্যাক্টলি ডেফিনেশনটা এভাবে শুনতে চায়, কিন্তু আমি হয়তো ওভাবে ডেলিভারি দিতে পারছি না, মুখস্থ বলতে পারছি না। টিচার হয়তো তখন আমার উপর রাগ করছেন। হ্যাঁ, বা হয়তো বা আমাকে ওই পরীক্ষায় হয়তো দেখা যাচ্ছে যে আমি ওই আইটেমে পাশ করতে পারছি না, এরকম একটা হয়। আবার আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভুল বোঝাবুঝিও হয়। যেমন একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে স্কুলে মানে কলেজে আসছে না রেগুলার। হ্যাঁ, তো টিচার ভাবে যে ও রেগুলার না, ও ফাঁকিবাজ, আগেই একটা হয়তো ধারণা করে নেওয়া। কিন্তু এমনও তো হতে পারে যে ওই স্টুডেন্টের কোনো একটা ভ্যালিড কারণ আছে। হ্যাঁ, সে হয়তো কোনো এক ধরনের ফিজিক্যাল ইমোশনাল ডিস্ট্রেসের ভেতর দিয়ে যেতে পারে, তার সাইকোলজিক্যাল কোনো ইস্যুও থাকতে পারে, তাই না? তাহলে আমরা সেই স্টুডেন্টটাকে ডেকে আমরা কিন্তু তার বিষয়টা ওপেনলি জানতে পারি, আগেই একটা নেগেটিভ ধারণা না করে, হ্যাঁ, আগেই জাজমেন্টাল না হয়ে আমরা যদি ওপেনলি, ঠিক যেমন আমরা বলেছিলাম যে প্যারেন্টসের যেটা করা উচিত ওপেন কমিউনিকেশন, সেরকম আসলে স্টুডেন্ট টিচারের মধ্যে যদি একটা ওপেন কমিউনিকেশন থাকে তাহলে কিন্তু তাদের রিলেশনশিপটাও ভালো করা সম্ভব। এক্স্যাক্টলি। আপনার এই কথা প্রসঙ্গে আমার নিজের একটা কথা মনে পড়লো আর কি, যে আমার পুরো এমবিবিএস লাইফে আমি বিভিন্ন কারণে অনেক সময় ইরেগুলার ছিলাম, ক্লাস হয়তো যেতাম না। কিন্তু আমার মনে পড়ে যে আমাকে মাত্র একদিন, আমি তখন ফাইনাল ইয়ারে, একদিন একটা টিচার, আমার আগে কয়েকদিন অ্যাবসেন্ট ছিল, আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করছিল যে তুমি ক্লাসে আসছো না, আমি দেখছি কয়েকদিন থেকে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তো আপনি দেখেন যে মানে আমি মেডিকেল কলেজ থেকে বের হয়েছি কত বছর আগে আর কি, বাট স্টিল আমার এটা মনে পড়ে যে আমাকে উনি একটু এমপ্যাথেটিকলি জিজ্ঞেস করছে, এবং লিটারেলি আমি কিন্তু তারপর থেকে রেগুলার হওয়ার আরও বেশি ট্রাই করছি আর কি এই জিনিসটা। তো এইটা থাকলে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে এটা স্টুডেন্টকে বেশ পজিটিভলি হেল্প করবে আর কি। ওকে, তো এটা তো গেল একটা পজিটিভ ব্যাপার। স্টুডেন্টদের সাথে আমরা যখন কথা বলি আর কি, বিশেষ করে আমরা যখন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের কাছে স্টুডেন্টরা আসে, তখন তো আর টিচার হিসেবে আসে না, তো তারা অনেক ধরনের ওপেন কথাবার্তা বলে আর কি। এবং আমি দেখেছি যে অমুক সাবজেক্টের হচ্ছে বেস্ট টিচার বা অমুক প্রফেসর বা অমুক টিচার, তাদের একটা বড় ধরনের স্ট্রেসের কারণ আর কি, যে সেইটা তারা ম্যানেজ করতে পারে না আর কি। তো এইটার বাস্তবতা কেমন আসলে মেডিকেল কলেজে? আচ্ছা, ওই যে বললাম যে এটার বাস্তবতা আগের তুলনায় অনেক কম, কিন্তু একেবারেই নেই এটা বলা যাবে না। জিনিসটা কমছে দিনে দিনে, কিন্তু আছে, কিছুটা হলেও আছে। যেমন ওই যে আপনাকে আমি একটু আগে বললাম যে হয়তোবা ওই স্পেসিফিক ব্যাচ টিচারকে সে ভয় পায় কেন, হয়তোবা উনি এমনভাবে পড়াটা চান যেইভাবে হয়তো সে রেডি করতে পারছে না। সবার ক্যাপাসিটি তো সেম না। হ্যাঁ, একটা ব্যাচে হয়তো একটা ব্যাচ টিচার, যেটা আমরা বলি যে ছোট ছোট ব্যাচ, একটা ব্যাচে হয়তো 25টা স্টুডেন্ট আছে, 25টা স্টুডেন্ট একভাবে কিন্তু একটা পড়া আয়ত্ত করতে পারে না। তো আমরা অ্যাজ আ হিউম্যান আসলে টিচাররাও অনেক স্ট্রেসে থাকেন, এটাও ঠিক। হ্যাঁ, টিচাররাও কিন্তু অনেক সময় সবার দিকে সমানভাবে মনোযোগ দিতে পারেন না। তো ওনারাও দেখা যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে, যেহেতু ওনারাও স্ট্রেসে থাকেন, যে 24 জন বুঝছে তুমিই বুঝছো না কেন, বা তোমার পারফরমেন্সটাই এরকম কেন। এবং এই যে একটা মনোভাব টিচারের ওই স্টুডেন্টের প্রতি, এইটা ওই স্টুডেন্টকে আরো আতঙ্কগ্রস্ত করে ফেলে। এরপরে দেখা যাচ্ছে যে যতবারই ওই টিচারের সামনে যাচ্ছে সে সব পারে হয়তো, কিন্তু সে কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, বলতে পারছে না। হ্যাঁ,
ওকে, তো এটা আমার মনে হয় যে একটা বাস্তবতা আর কি, যদি আমরা এটা পছন্দ না করলে এটা বাস্তবতা। তো আমি এমনিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণাপত্রে দেখেছি যে আমরা সবসময় মানে বুলিং, যেটা হয়তো ফ্রেন্ডস বুলিং বা সমবয়সীদের মধ্যে বুলিং, এগুলো নিয়ে আলাপ করি আর কি। কিন্তু আপনার কি মনে হয় যে মেডিকেল কলেজে স্টুডেন্টরা রিলেটিভলি বেশি টিচারদের দ্বারা বিভিন্ন ফরম্যাটে বুলির শিকার হন? এক্স্যাক্টলি বেশি হন কিনা এটা বলতে পারছি না, আচ্ছা, তবে হন না যে তা না, হন, অনেক সময় হন, বুলিড হন। সেগুলোর প্রতিকার কিভাবে পাবে স্টুডেন্টরা? হ্যাঁ, এই যে যেমন একটা স্টুডেন্টের মানে টোটাল লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে জাস্ট ডেফিনেটলি দু একটা ইনসিডেন্টস আর কি। আসলে আর বুলিংকে আমরা যেরকম ভাবি সবসময় যে খুব পজিটিভ, মানে খুব নেগেটিভ কিছু ওয়ার্ড বোধহয় ইউজ করে, কিন্তু এরকম নাও হতে পারে না। যেমন ধরেন মেডিকেল কলেজ যদি আমি বাদই দিই, স্কুল কলেজেও যদি বলেন, হ্যাঁ ধরেন যে এই ছেলেটা অনেক লম্বা, এটা তো একটা ভালো জিনিস, তাই না? তাকে কিন্তু হয়তো টিচার বলতেছে এই লম্বু তুই বল উত্তর, তাই না? এটা কিন্তু তার জন্য একটা স্ট্রেস, এটা তার জন্য একটা বুলি। জিনিসটা যদিও সবাই ভাবে আরে খারাপ কি বলছে, কাছে খুব সিম্পল, খারাপ কি বলছে, যে মাথায় টুপি পরে আছে, এই যে হুজুর দাঁড়ান বলেন উত্তরটা বলেন, এটা কিন্তু তার জন্য একটা স্ট্রেস হতে পারে, তাই না? তার হয়তো ভালো লাগে না তাকে কেউ এই নামে ডাকুক, এরকম কিন্তু হয়, এটা মেডিকেল কলেজেও হতে পারে। এখন প্রতিকার বলতে আসলে ওই যে আমাদের স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, এই জিনিসটা নিয়ে আমি মনে করি প্রত্যেকটা মেডিকেল কলেজেই আরও একটু বেশি এটা নিয়ে কথা বলা উচিত। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু এখনকার যে আমাদের অ্যাক্রেডিটেশন রুলস অনুযায়ী প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু একটা স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম থাকতে হবে, এবং সেই সাপোর্ট সিস্টেমের আন্ডারে কিছু কিছু কমিটি ফর্ম করার কথা বলা হয়েছে, যেমন সাইকোলজিক্যাল সাপোর্ট কমিটি, মেন্টাল হেলথ সাপোর্ট কমিটি। তো এরকম কিছু জায়গা থাকা উচিত একটা স্টুডেন্টের জন্য, যেখানে সে গিয়ে ওপেনলি তার সমস্যাটার কথা বলতে পারে, যে সে যদি কোনো টিচারকে ভয় পায় বা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের প্রতি তার যদি একটা সমস্যা থাকে, সে যাতে ওপেনলি ওইটা বলতে পারে, সেটা নিয়ে তাকে যাতে কেউ জাজ না করে, কনফিডেন্সিয়ালি যাতে ওই জিনিসটাকে দেখা হয়। হ্যাঁ, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আসলে টিচারদেরও, আপনি যেরকম বললেন যে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট স্টুডেন্টদের, এরকম তো আসলে টিচারদেরও কিন্তু একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত। হ্যাঁ, এটা সব টিচারেরই হওয়া উচিত। একজন যিনি জবে ঢুকছেন সেখান থেকে শুরু করে একটা রেগুলার ইন্টারভেলে আমাদের টিচারদের কেন না, টিচারদেরও কিন্তু একটা সাইকোলজি, কারণ তারাও যে স্ট্রেসে থাকেন না, তাদেরও তো পার্সোনাল লাইফ আছে, সোশ্যাল লাইফ আছে, তারাও যে স্ট্রেসে থাকেন না, তারা যে খুব ভালো থাকছেন তা তো না। ট্রু, মানে আমার জিনিসটা একটু ফানি শোনায় আর কি, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আর কি, হয়তো আমাদের স্টুডেন্টও এভাবেই বলে আর কি, যে কোনো টিচার ক্লাসে এসে খুব বেশি বকাবকি করলে স্টুডেন্টরা বলতে আজকে নিশ্চয়ই স্যারের বাসায় বা ম্যাডামের বাসায় ঝামেলা হয়েছে। তো এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, যে আমরা স্টুডেন্টদের নিয়ে অনেক বেশি ফোকাস, যে তাদের এই সেই হচ্ছে কিভাবে তাদের কি করা যায়, কিন্তু যিনি ক্লাস নিচ্ছেন তার মেন্টাল হেলথটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে মানে ইগনোরড বা আনঅ্যাটেন্ডেড থেকে যায় আর কি। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সাইকোলজিক্যাল যে সাপোর্টের সিস্টেমের কথা আপনি বলেছেন, তার মানে স্টুডেন্ট একটা যাওয়ার জায়গা থাকা দরকার। ঠিক একইভাবে টিচারদের যদি কোনো ইস্যুস তৈরি হয়, সেটারও তো একটা প্রতিকার পাওয়ার দরকার সেখান থেকে আর কি। ওকে, আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা ব্যাপার, যেটা যদিও আপনি শিক্ষকতা করছেন, আমিও একটা জায়গায় শিক্ষকতা করি, শিক্ষকদের ব্যাপারেই স্টুডেন্টের খুব কমন একটা কথা, ফেল যদি তারা পরীক্ষা করে যায় তাহলে তারা বলে যে টিচার ইচ্ছা করে ফেল করা দিয়েছে। আপনার থ্রু আউট দ্য মেডিকেল লাইফে এবং টিচিং লাইফে আপনার কি মনে হয় যে আসলে এটা বাস্তব? আচ্ছা, এই জিনিসটা না হয়তো একসময় বাস্তব ছিল, হ্যাঁ ওই যে বললাম আগে, কিন্তু এখন কিন্তু এতটা পসিবল না, কারণ ওই যে কারিকুলাম চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আপনি যেহেতু এখন শিক্ষকতা করছেন, আমিও করছি, হ্যাঁ আমরা মোটামুটি সমসাময়িক শিক্ষক, তা আপনিও জেনে থাকবেন যে আমাদের কারিকুলামে কিন্তু এখন স্পষ্ট বলা আছে যে আপনি একটা এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন যেটা দিচ্ছেন পরীক্ষায় স্টুডেন্টকে, সেটার কিন্তু একটা আনসার কি তৈরি থাকতে হবে, ওইটার সাথে মিলিয়ে আপনাকে নাম্বারিং করতে হবে। আপনার কিন্তু মানে নিজের মন গড়া একটা নাম্বার দেওয়ার কোনো জায়গা নাই। হ্যাঁ, সে যদি এক্স্যাক্টলি ওইটা লেখে বা ওইটা মানে ওখানে যেটা বোঝানো হয়েছে সেটা যদি সে আনসার করতে পারে, তাহলে আপনি তাকে নাম্বার দিতে বাধ্য। ঠিক ভাইভা এক্সামেও কিন্তু তাই। হ্যাঁ, যে প্রত্যেকটা আমরা যে কার্ড কোয়েশ্চেনগুলো তাদেরকে দিচ্ছি, হ্যাঁ বা সে যে তুলছে এক একটা কার্ড কোয়েশ্চেন, ওটার আনসার কতটুকু দিলে আমি কত মার্কস দিব, এগুলো প্রত্যেকটা আনসার কি রেডি থাকতে হবে।
এটা এখন কিন্তু আমাদের কারিকুলামে আছে। তো আসলে প্রবলেমটা হচ্ছে কি, সবাই এটা হয়তো ওইভাবে ফলো করে না। ফলো করলে কিন্তু স্টুডেন্টকে এইভাবে ইচ্ছাকৃতভাবে ফেল করানো সম্ভব না, স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকে না নাই। আসলে। হ্যাঁ, কেউ যদি অ্যাকচুয়ালি ওইটা ফলো করে, Okay. কিন্তু প্রবলেম হয় যে ওইটা আমরা তো সবসময় ফলো করি না, ফলো না করলে সেখানে পসিবল। তো এখানে টিচারদেরও একটু সচেতন হওয়া দরকার, অবশ্যই কারেকশন হওয়া দরকার। টিচারদের সচেতন হওয়া দরকার, অথরিটিরও একটু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো ফলো হচ্ছে কিনা। ওকে, তো এখানে একটা ব্যাপার হয় যে নর্মালি আমরা মানে আসলে যেভাবে বেড়ে উঠি তাতে টিচারদের জায়গাটাকে স্বাভাবিকভাবেই অনেক রেসপেক্টফুল হিসেবে দেখা হয় আর কি। তো সেই জায়গা থেকে স্টুডেন্টরাও সাধারণত টিচারদের নামে বা টিচারদের বিরুদ্ধে ওইভাবে কিছু বলার সুযোগ পান না আর কি। কিন্তু বেসিক্যালি কোনো স্টুডেন্ট যদি আসলে ভুক্তভোগী হন এবং তার মেডিকেল কলেজে আপনি বলছেন যে অ্যাক্রিডিটেশনের ফলে তার যে আলাদা সাপোর্ট কমিটি বা প্লেস থাকা দরকার, তো আপনি কি স্টুডেন্টকে উৎসাহিত করবেন যে তারা যদি আসলে এ ধরনের কোনো ইনসিডেন্টস বা কোনো কিছুর মুখোমুখি হয় তাহলে তারা যেন এটাকে তাদের ভেতরে না রেখে তারা যেন ওপেন আপ হয়, কথা বলে? অবশ্যই আমি এটা বলবো, কারণ ওই যে আপনি বললেন যে মানে এখানে তো এরকম না যে টিচারদের নিয়ে কোনো একটা কমপ্লেন জানানো মানে একটা অনৈতিক কাজ হচ্ছে বা এটা একটা মোরাল মানে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এরকম তো না। আচ্ছা, অনৈতিক একটা জিনিস তো আমরা তখনই বলি যে যখন একটা নীতি বিরুদ্ধ কিছু, মানে হচ্ছে যে এমন একটা কিছু আমি করছি ইচ্ছাকৃতভাবে, ফলস কিছু কিছু জিনিস আমি একজনের এগেইনস্টে বলছি যেটা কোনো ভিত্তি নেই, যেটা আমি জাস্ট তার ক্ষতি করার উদ্দেশ্যেই করছি, তখনই তো অনৈতিক না। আদারওয়াইজ এটা অনৈতিক কেন হবে? যদি এটা সত্যি যদি কোনো একটা স্টুডেন্ট কোনো একজন টিচারের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কোনো একটা আচরণের কারণে, হ্যাঁ, কোনো একটা বিষয়ের কারণে সে যদি সাফার করে, সে কেন বলবে না? এটা অবশ্যই বলা উচিত, কারণ এটা তার মানসিক সুস্থতার জন্য জরুরি। কারণ এখান থেকে কিন্তু আরো অনেক সিরিয়াস কিছু ইভেন্টও ঘটে যেতে পারে ওই স্টুডেন্টের। হ্যাঁ, সে যদি এই জিনিসটা ভেতরে রাখে দীর্ঘদিন, সেখান থেকে ডিপ্রেশন থেকে আরো হয়তো বা অনেকের মধ্যে অনেক ধরনের রিস্কি বিহেভিয়ার, যেমন ধরেন নিজেকে হার্ম করা, ইভেন আত্মহত্যার মতো চিন্তাও কিন্তু অনেকের আসে। তো কাজেই এই এত দূর যাতে না যায়, সেই জন্যই কিন্তু এই কমিটিগুলা আগে যেন ব্যবস্থা নেওয়া যায়। অর্থাৎ মানে টিচারদেরও একটা জবাবদিহিতার জায়গা থাকা দরকার আর কি, যেন তারা যেন স্বেচ্ছাচারিতা না হয়ে উঠতে পারেন। টিচারদের, আপনি তো স্টুডেন্ট ছিলেন এবং শিক্ষকতা করছেন, আপনার কাছে এই যে দুইটা লাইফ আর কি, যে আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনি টিচারদের কিভাবে দেখতেন, আর আপনি কিন্তু টিচার হওয়ার পরে আপনি কিভাবে দেখেন, পার্থক্য আপনি কি খেয়াল করেন? আচ্ছা, যদি স্টুডেন্ট থাকাকালীন আমি টিচারদের কিভাবে দেখতাম, সেটা হচ্ছে টিচারদেরকে আমিও ভয় পেতাম, এটা ঠিক। আমি টিচারদেরকে দেখতাম একটু ভীতিকর হিসেবে, টিচারদেরকে সহজেই কোনো প্রশ্ন হয়তো করা যায় না এরকমই দেখতাম, এবং আমার কাছে মনে হতো টিচারদের কোনো স্ট্রেস নেই। আচ্ছা, এটা আমার কাছে মনে হতো তারা খুব ভালো, ওরা তো ভালো আছেন, ওনারা ক্লাস নিয়ে চলে যান, আমাদের না বসে বসে মুখস্থ করতে হচ্ছে। তো এখন আসলে সিনারিওটা তা না। হ্যাঁ, এখন আমি টিচারদেরকে অন্যভাবে দেখি ডেফিনেটলি, কারণ এখন আমি বুঝি যে না, টিচারদেরও স্ট্রেস থাকে, এবং একটা টিচারের দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে স্টুডেন্টের চেয়ে অনেক বেশি, বা টিচারের কাজটা স্টুডেন্টের চেয়ে অনেক বেশি। এই কারণে, কারণ স্টুডেন্ট পড়ছে, পড়া দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, এতটুকুই, কিন্তু আমাকে কিন্তু তাকে পড়াতে হচ্ছে সঠিকভাবে, তার বোঝার মতো করে। কাজেই আমার দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, এখানে আমার স্টুডেন্ট একটা ভুল করতে পারে পরীক্ষায়, সেটার জন্য আমি তাকে ফেল করাবো না, কিন্তু আমি কিন্তু একটা ভুল তথ্য ক্লাসে ডেলিভারি দিতে পারবো না। সো আমার দায়িত্বের জায়গাটা অনেক বড়। ট্রু, মানে আমার মনে হয় যে এটা মানে টিচারদের ব্যাপারে একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কাজে লাগবে আর কি। তথ্য আমি যখন কোনো টিচার বিভিন্ন সাবজেক্টের তাদের সংস্পর্শে যাই, তো ওভারঅল টিচারদের একটা কনসার্ন আছে আর কি বর্তমান সময়ের স্টুডেন্টের ব্যাপারে, এবং শুধু স্টুডেন্ট না, ওভারঅল জেনারেশনের ব্যাপারে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশন বা প্রজন্ম কি একটু বেশি অসহিষ্ণু কিনা, তাদের স্ট্রেস কোপিং কম কিনা, তারা অ্যাডভার্সিটি মোকাবেলা করার ব্যাপারে তাদের দুর্বলতা হচ্ছে কিনা, এবং এর ফলেই হয়তো তারা মেডিকেল কলেজে এসে যে আচরণে অন্যদের তেমন প্রবলেম হতো না আগের সময়ে, কিন্তু বর্তমানে তারা খুব বিচলিত হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। এইটাকে আপনি কিভাবে দেখেন, এই দৃষ্টিভঙ্গিটাকে? আচ্ছা, আসলে এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যে আগের স্টুডেন্টরা যে স্ট্রেসড আউট হতো না, এরকমটা না, হয়তো সেটা আমাদের চোখের সামনে আসতো না। হ্যাঁ, এটা কিন্তু কম আসতো, কারণ আগে এত বেশি সোশ্যাল মিডিয়া ছিল না, এত এগুলো নিয়ে কথা হতো না। এখন কথা হয় বলেই আমাদের সামনে আসে।
কাজেই এখন আমরা এগুলো সম্পর্কে জানতে পারি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে তার স্ট্রেস, এই স্ট্রেসের মানে স্ট্রেস যে সে কোপ করতে পারছে না, আপনি বললেন এটা শুরু তো আসলে এই মেডিকেল থেকে না, এটা কিন্তু ছোটবেলা থেকে একটু একটু করে শুরু হয়। আমি আবার পরিবারে ফিরে যেতে চাই। হ্যাঁ, একটা স্ট্রেস কোপিং মেকানিজম একটা শিশু পরিবার থেকে শিখতে শুরু করে। কিভাবে? আমরা কিন্তু আমাদের শিশুকে বলছি কি, বয়স অনুপাতে কোনো কাজই করতে দিচ্ছি না, সব আমি করে দিচ্ছি, তুমি শুধু পড়ো। একটা 15 বছরের ছেলে, সে শুধু পড়তে জানে, সে নিজের টেবিল গোছাতে জানে না, সে নিজের হাতে হয়তো খেতেও জানে না, অনেক সময় এরকমও পাই আমরা। তো তার মধ্যে কিন্তু কোনো ধরনের প্রবলেম সলভিং ক্যাপাসিটি তৈরি হয় না। সে শুধু পড়ে, কিন্তু বাস্তবিক যে আরো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে জীবনে, জীবনটা যে অনেক ধরনের সমস্যায় মানে জর্জরিত থাকতে পারে, সেগুলোকে উতরে যে যাওয়া যেতে পারে নিজের চেষ্টা, এটা কিন্তু তার মধ্যে তৈরি হয় না। তো এই যে স্ট্রেস কোপিং অ্যাবিলিটিটা ছোটবেলা থেকেই তৈরি হয় না। ছোটবেলা থেকে দেখা যাচ্ছে বাবা মা একটা খোলসের মধ্যে রেখেছে তাদেরকে, হ্যাঁ, ওভাবেই মানুষ করেছে, তুমি শুধু পড়ে একটা ভালো কিছু হও। একসময় এই ছেলেটা বা মেয়েটা চান্স পেলো মেডিকেলে গিয়ে তো সে অথই সাগরে পড়ে, কারণ এখানে তো সবকিছু নিজেকেই করতে হবে। এখানে তো বাবা মাকে ওই রকম ভাবে কাভার আপ করে গাইড করে অনেক কিছু করা পসিবল না। তো এইটা কিন্তু একটা বড় কারণ। এটা আমিও পেয়েছি আর কি, এবং মানে আমি এরকমও দেখেছি যে ইন্টারমিডিয়েট সে পাশ করে যাচ্ছে, স্টিল তার মা তাকে খাওয়ায় দিচ্ছে। সে হয়তো নিজে থেকে একটু কিছু কিনে আনার মতো ক্যাপাসিটি তার তৈরি হচ্ছে না। আমি কিন্তু একটা স্টুডেন্ট একবার এরকম পেয়েছিলাম, মানে ওর কথাটা আমার এখনো কানে বাজে। ও আমাকে বলেছিল যে আমার সাথে স্টুডেন্টরা তারা ঘোরে ফেরে চিল করে, আবার পড়ালেখাও করে, আর আমি সারাদিন শুধু পড়ি, আমি কিছুই করতে পারি না, তাও আমি পড়াটাও করতে পারি না। পড়াটা শেষ করতে পারি। পরে আমি যখন তার হিস্ট্রি নিলাম, আমি দেখলাম সে ম্যাট্রিক বলেন ইন্টার বলেন কখনো কোন একটা ফ্রেন্ডের বাসায় যায়নি, বা 1-2 বার যদি গিয়েছে তার মা তাকে নিয়ে যেত। সে কি করতো? সারাদিন শুধু পড়তো। তার মার কথা ছিল যে তুমি মেডিকেলে চান্স পাও, তারপরে সব হবে। এখন সে মেডিকেলে চান্স পেয়েছে, সে হোস্টেলে থাকে, তার মা তাকে প্রায় ফোন করে বলে যে একটু ঘুরতে গেলেও তো পারো। তো ও তখন আমাকে বলেছে যে আমি তো ফ্রেন্ডশিপই করতে পারি না, আমি ঘুরতে যাব, তার তো স্কিলই তৈরি হয় না। এক্স্যাক্টলি। এবং এটা ট্রুলি আমি কিন্তু অনেকের মধ্যে পেয়েছি আর কি, যে যারা হচ্ছে অন্যদের সাথে একটু ফ্রেন্ডশিপ করা, পড়াশোনা করা বা কমিউনিকেট করা, এটা তারা পারে না, একা থাকাটাকে তাদের কাছে খুবই ডিফিকাল্ট মনে হয়। তো এই যে মানে শুধুমাত্র পড়াশোনা করা, রেজাল্ট করা, A+ পাওয়া বা হচ্ছে চান্স পাওয়া, এটুকুই তো আসলে মানুষের লাইফের অংশ না আর কি। মানুষের লাইফের সকল দিকগুলোতে তাদেরকে এক্সপোজ করানো তো প্যারেন্টসদের দায়িত্ব আর কি। ওকে, তো আমি আশা করি যে প্যারেন্টসরা এটা দেখবেন, শুনবেন এবং তারা সেটার ব্যাপারে পদক্ষেপ রাখবেন আর কি। তো আমরা আলোচনার মোটামুটি শেষের দিকে এসেছি আর কি। আমি যেখানে কাজ করি সেখানে অনেক গার্মেন্টস ওয়ার্কার আছেন। তো আমাকে মোটামুটি অনেক সময় রেগুলারই গার্মেন্টস ওয়ার্কারদের মেন্টাল হেলথ চেক আপ করতে হয় আর কি। এবং তারা আসেন, এসে যে তাদের এই ইস্যুগুলো আছে কিনা, এই ইস্যুগুলো আমাকে চেক করে লিখে দিতে হয় যে তাদের এটা আছে অথবা নাই। তো তার চেয়ে অনেক ডিফিকাল্ট, তাদেরও অনেক স্ট্রেসফুল চাকরি। তো সেই জায়গাতে আপনার কি মনে হয় যে একটা ফর্মাল অ্যাসেসমেন্ট সিস্টেম যদি মেডিকেল কলেজে বিল্ড আপ করা যায় স্টুডেন্টদের, যে যারা একটা নির্দিষ্ট সময় ইন্টারভেল পরে এরকম একটা টিমের কাছে যাবেন, যে তাদের একটা অ্যাসেসমেন্ট হবে, ইস্যুগুলো আইডেন্টিফাইড হবে এবং রিজলভ হবে, এটা বোথ স্টুডেন্ট এবং টিচার। আপনি কি মনে করেন যে এরকম কোনো কিছু যদি থাকে ফর্মালি, মানে কারিকুলাম বা নীতিমালার মধ্যেই, তাহলে এখান থেকে অনেক প্রিভেন্টিভ আউটকাম পাওয়া সম্ভব হবে? অবশ্যই এটা থাকা উচিত। আপনি যেটা বললেন যে আসলে কারিকুলামে তো এই জিনিসগুলো একটু একটু করে ইন্ট্রোডিউস হচ্ছে, যেমন এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট কমিটি বা মেন্টাল হেলথ সাপোর্ট কমিটি, ওনারা একটা কমিটি বানাতে বলেছেন, কিন্তু এই কমিটির এক্স্যাক্ট রোলগুলো কি হবে এটা আরেকটু ডিফাইন করে যদি দিতেন ওনারা আরও ভালো হতো। যেমন আপনি যেটা বললেন এরকম কিছু ওনারা কিন্তু ক্রাইটেরিয়া সেট করে দিতে পারেন যে এই কমিটির দায়িত্ব হবে প্রতি 6 মাস পর স্টুডেন্টদের একটা অ্যাসেসমেন্ট, টিচারদের একটা অ্যাসেসমেন্ট করা। আপনি যেটা বললেন ফর্মাল অ্যাসেসমেন্ট, এবং এটা বাধ্যতামূলক সবার, এমন না যে শুধুমাত্র যে যাকে আমি প্রবলেমেটিক মনে করছি তারটা অ্যাসেস করেন, না, বাধ্যতামূলকভাবে সবার আমরা একটা স্ক্রিনিং টেস্ট কিন্তু করতেই পারি। এরপরে যাদেরকে আমি একটা প্রবলেমেটিক কিছু পেলাম যার মধ্যে, তাকে নিয়ে আমি ফার্দার আলাদাভাবে বসা, তাকে নিয়ে ফার্দার আরও কিছু ডিসকাশন, এগুলোতে যাওয়া। কিন্তু এটা কিন্তু করা যেতেই পারে, এবং আপনি খুব ভালো বলেছেন, অবশ্যই এটা লিখিতভাবে আসলে ফর্মালি থাকা উচিত কারিকুলামে, থাকা উচিত। ওকে, আমরা একবারে শেষের দিকে
জাস্ট যেসব স্টুডেন্টরা নতুন ভর্তি হলো অ্যাজ এ টিচার, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আমি চাই যে তারা খুবই প্রাণচঞ্চল থাকুক, পুরো মেডিকেল লাইফটা তারা খুবই ভালোভাবে কাটাক, তাদের মধ্যে একজনও হচ্ছে কেউ ডিপ্রেসড বা অ্যাংজাইটি বা এগুলোর মধ্যে না পড়ুক। কিন্তু আসলে তো বাস্তবে তা হবে না, বাস্তবে অনেকেই সমস্যাগুলি পড়ে যাবেন। তো যদি কেউ সমস্যাগুলোতে পড়ে জানি, তাহলে তখন মানে আসলে তার কি স্টেপ নেওয়া উচিত, তার ফ্যামিলির এবং টিচারদের? রাইট। তো প্রথমত তার যে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা সে তো যেটা হয় কি যে আমাদের যখন কোনো একটা প্রবলেম হয় আমরা কিন্তু আগেই কারো কাছে যাই না, আমরা নিজেরা কোপ আপ করতে চেষ্টা করি। তো এটা তো প্রতিটা মানুষই করে, স্টুডেন্টরাও করবে, চেষ্টা করবে যে হ্যাঁ আমার হয়তো পড়া মনে থাকছে না, বা আমি হয়তো ক্লাসে রেগুলার যেতে পারছি না, আমার বিষণ্ণ লাগছে, আচ্ছা দেখি আমি একটু এখান থেকে স্বাভাবিক হতে পারি কিনা। কিন্তু যদি এটা কোনো একটা রোগের পর্যায়ে চলে যায় তখন কিন্তু একা একা সে এটা থেকে বের হতে পারবে না। সো তখন তাকে যেটা করতে হবে, অবশ্যই তার বিশ্বস্ত কেউ একজন, সেটা পরিবারের কেউ হতে পারে, তার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, তার সাথে শেয়ার করতে পারে। ইভেন সে যদি কোনো টিচারের প্রতি তার যদি এই বিশ্বস্ততাটা থাকে যে আমি টিচারকে গিয়ে যদি বলি আমার টিচার আমাকে হেল্প করতে পারেন, সেরকম কোনো একজন ক্লোজ টিচারকে কিন্তু সে বলতে পারে। এবং পরবর্তীতে তার সেই টিচার বা সেই গার্ডিয়ান তারা তাকে যদি মনে করেন যে না ওর আসলে একজন প্রফেশনাল হেল্প দরকার, প্রফেশনাল কারোর কাছে নেওয়া দরকার, তবে প্রফেশনাল একজন সাইকিয়াট্রিস্টের কাছে কিন্তু তাকে নেওয়া উচিত। ওকে, আপনি বললেন যে তার নিজে থেকে একটু চেষ্টা করা উচিত। সে আসলে কি করতে পারে? প্রথমত যেটা আমরা যাতে স্ট্রেসে বার্ন আউট না হয়ে যাই, সেজন্য আগে থেকেই কিছু প্রিভেন্টিভ কিছু জিনিস কিন্তু আমাদের করা উচিত। যেমন প্রথমত আমাদের ওয়েলবিংটা এনশিওর করা। আমরা পড়তে পড়তে নিজেকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, আমার স্পিরিচুয়াল হেলথ সব কিছু ঠিক রাখা। হ্যাঁ, কারণ হেলথের ডেফিনিশন তো আমরা জানি, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল যে বিষয়টা। হ্যাঁ, তো ফিজিক্যাল হেলথ যেমন সারা রাত জেগে পড়ছে স্টুডেন্টরা, সকালবেলা না খেয়ে চলে গেল আইটেম দিতে, এই যে আনহেলদি প্যাটার্নগুলো, এগুলো কিন্তু দিনের পর দিন চলতে থাকলে সে কিন্তু অসুস্থ হয়েই যাবে একটা সময়। হ্যাঁ, তাহলে তার রেগুলার যে বায়োলজিক্যাল যে বিষয়গুলো, ঘুম, খাওয়া, ইভেন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ একটু হাঁটাহাঁটি করা, একটু স্ট্রেচিং, এই জিনিসগুলো তাকে থাকতে হবে। দ্বিতীয়ত তার মধ্যে পজিটিভিটি জিনিসটা আনতে হবে যে হ্যাঁ, প্রথম এটা ভাবা যাবে না যে মেডিকেল লাইফ মানে আমার লাইফের সব কিছু শেষ, আমার শুধু পড়তেই হবে না। এর ফাঁকে ফাঁকে সে কিন্তু তার ভালো লাগার জিনিসগুলো করতে পারে, এগুলোকে হারিয়ে দিতে দেওয়া যাবে না। হ্যাঁ, তার যদি অন্য বই পড়তে ভালো লাগে, তার যদি একটু ঘুরতে যেতে ভালো লাগে, তার যদি মুভি দেখতে ভালো লাগে, হ্যাঁ তার যেটা করতে ভালো লাগে, এই জিনিসগুলো বা যেই জিনিসগুলো তার হবিস, এগুলোর পাশাপাশি একটু হলেও রাখতে হবে। সারাদিন শুধু পড়ার দরকার নেই। হ্যাঁ, তো এতটা বোরিং করে ফেলার দরকার নেই মেডিকেল লাইফটা। তো এইটা সে করতে পারে। আর এরপরেও যদি খুব বেশি স্ট্রেসড আউট হয়ে যায় তখন তো প্রফেশনাল হেল্প তার লাগবে আর কি। আচ্ছা, আমরা সর্বশেষ আরেকটা ব্যাপার একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে এই গত মাসেই আমরা একজন ডক্টর আর আরেকজন মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার খবর আমরা পেয়েছি আর কি। তো এই বলা হয় যে হচ্ছে যে অন্য জায়গার চাইতে মেডিকেল কলেজ সমূহে এটার প্রিভ্যালেন্স হয়তো রিলেটিভলি কিছুটা বেশি আর কি। তো ওভারঅল আমরা যেসব ব্যাপারগুলো আলাপ করেছি সেগুলোতে আমার মনে হয় যে আমরা যদি প্রিভেন্টিভ অ্যাপ্রোচ নিতে পারি আর কি এগুলোর ব্যাপারে, তাহলে এই প্রবণতাটা কমে আসবে আর কি। এর বাইরেও বিশেষ করে কারোর মধ্যে যদি আত্মহত্যা প্রবণতা তৈরি হয়, সে যদি নিজে থেকে এরকম বুঝতে পারে তার এরকম চিন্তা আসছে, তাহলে তার কি করণীয় সে সময়? আত্মহত্যার চিন্তা আসা এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু, এটাকে খুব লাইটলি নেবার কিছু নেই। আপনি যদি ফেসবুকের বিভিন্ন পোস্টের কমেন্ট পড়েন তাহলে দেখবেন কেউ যখন এরকম সুইসাইডাল চিন্তা নিয়ে লেখে, সবাই বলে যে একটু নামাজে মনোযোগ দেন, হ্যাঁ একটু ঘুরে আসেন, আরে জীবন তো একটাই, হ্যাঁ জীবন নিয়ে তো হতাশ হওয়ার কি আছে, আরেকজনকে দেখেন বোঝেন। কিন্তু আসলে ওই মানুষটা ওই স্টেটেই হয়তো সে সময় থাকে না, যে কিনা একটা সুইসাইডাল চিন্তা করছে। একটা আমাদের সবার কাছে আমাদের জীবন কিন্তু অত্যন্ত প্রিয়, আমরা কেউ চাই না মরে যেতে, নাকি? আমাদের এই যে এত কিছু আমরা করছি কেন? আর একটু ভালোভাবে বাঁচার জন্য, চাকরি করি বাকরি করি যাই করি একটু ভালোভাবে বাঁচার জন্য। কেউ কি মরে যেতে চায়? তাহলে একটা মানুষের মাথায় কখন মরে যাওয়ার চিন্তা আসতে পারে? তো এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। এটা একটা মেন্টাল ইস্যু, একটা মেন্টাল ডিসঅর্ডার ডেফিনেটলি। এটাকে একটা রোগ, একটা অসুখ হিসেবেই দেখতে হবে। এবং অবশ্যই আমরা যে কোনো অসুখ, আমরা ডায়াবেটিস হলে তো বলবো না যে ঠিক আছে ডাক্তার দেখাতে হবে না, এমনি এমনি ভালো হয়ে যাবে। ঠিক সেরকম
এটাকেও আমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে অবশ্যই যেতে হবে। ওকে, এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে বেশ ভালো একটা গাইডলাইন পাওয়া গেছে। যাদের একবার মেডিকেল কলেজে যে কারণে হোক না কেন সাইকোলজিক্যাল কোনো একটা রোগ ডায়াগনোসিস হয়, সেইটা আমি দেখেছি যে তারা ম্যাক্সিমাম ট্রাই করে এটাকে গোপন রাখার, কিন্তু সামহাও যদি এটা প্রকাশ হয়ে যায় তাহলে তারা বেশ স্টিগমার শিকার হয় আর কি। তো এই স্টিগমা, সে তো ভিকটিম, অন্যরা স্টিগমাটাইজ করে, সেই অন্যদের মধ্যে আছে হচ্ছে তার সহপাঠী, অ্যান্ড ইভেন অন্যদের মধ্যে আনফর্চুনেটলি টিচাররাও থাকেন। তো এই ব্যাপারে আপনি তাদেরকে মানে কি বলবেন আর কি, যে এই স্টিগমা তারা কিভাবে নিজেদের মধ্যে থেকে দূর করতে পারে? আসলে খুবই দুঃখজনক আপনি যেটা বললেন, একদম রিয়েল পিকচার, যে একজন স্টুডেন্টের কোনো একটা কিছু ডায়াগনোসিস হওয়া মানে প্রথমত সে বুলিড হয় তার সহপাঠীদের দিয়ে। হ্যাঁ, আমার আসলে কি বলবো, এরকম আমি পেয়েছি যে আমাকে হয়তো বা এসে বলেছে যে আমি যখন সাইকিয়াট্রিস্টের রুমের সামনে যাই, আমি আশেপাশে দেখি আমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা, কারণ ওরা এটা নিয়ে পরে আমাকে হাসাহাসি করবে এবং পরে বলবে, কিরে তোকে তো দেখলাম সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সামনে, হ্যাঁ সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সামনে, কিরে তোকে তো দেখলাম সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সামনে। মানে এইটা কিন্তু একটা বুলিং এর একটা খুব বড় জায়গা মেডিকেল কলেজে, সহপাঠীদের দ্বারা এই জিনিসটা হওয়া। দ্বিতীয়ত হ্যাঁ, টিচাররা অনেক সময় আনফর্চুনেটলি করে বসেন, এটা হয়তো ওনারা বুঝে করেন বা না বুঝে করেন, এটা কিন্তু বলে বসেন যে হ্যাঁ ও তো একটু এমনিতেই একটু পাগল, এরকম বলে বসেন। তো এখান থেকে এই স্টিগমা থেকে বের হতে গেলে আসলে কি আমাদের অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই, আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, নিজেদেরকে যেমন মেন্টাল হেলথ সম্পর্কে জানতে হবে। মেডিকেল কলেজগুলোরও উচিত এই মেন্টাল হেলথ নিয়ে বেশি বেশি ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে মেন্টাল হেলথের কমন সিমটমস, কোন 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 সিমটমস থাকলে আমরা এটাকে রোগ বলবো, হ্যাঁ, এবং এইটা নিয়ে এটা রোগ যে রোগকে রোগ হিসেবেই দেখতে হবে, এটাকে অন্য কোনোভাবে স্টিগমাটাইজ করার কোনো সুযোগ নেই। এটা নিয়ে বেশি বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা, এটা করা যেতে পারে। এটা মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি বলছি। হ্যাঁ, এটা যেমন মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, যেমন সেখানে রিসার্চ নিয়ে ক্লাস হয়, তারপরে বিভিন্ন স্কিল শেখানোর ক্লাস হয়। তো আপনার কি মনে হয় যে তাদের এই একবারে প্রিটি বেসিক মেন্টাল হেলথ, এমপ্যাথি, ইমোশনাল কানেকশন, এগুলো নিয়েও হচ্ছে একটা রেগুলার বেসিসে কিছুটা ট্রেনিং আপনার মধ্যে থাকা দরকার? অবশ্যই হওয়া উচিত। আমাদের কিন্তু এই যে আপনাকে যে কমিটির কথাগুলো বললাম না, মেন্টাল হেলথ সাপোর্ট কমিটি, হ্যাঁ, এরা কি কি করবে কিছু জিনিস কিন্তু বলা আছে, তার মধ্যে এটা কিন্তু আছে তাদের একটা করে, সেটা যে কোনো তারা এই টাইমটা তারা সিলেক্ট করে নেবে, যেটা বছরের শুরুতে হতে পারে বা বছরে 2 বার হতে পারে, হ্যাঁ, এরকম একটা প্রোগ্রাম তারা করবে। সেই প্রোগ্রামটা হচ্ছে এই রিলেটেডই, যে আপনি যেরকম বললেন, হ্যাঁ, এটা তারা স্পেসিফাই করে নেবে যে আমরা এই জিনিসগুলো তাদেরকে শেখাবো। কোনো একটা ওয়ার্কশপ হতে পারে বা মেন্টাল হেলথের জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, স্টুডেন্ট এবং টিচার বোথ তাদের জন্য। এটা কিন্তু আসলে করা উচিত, এবং এটা করলে স্টুডেন্টরা বেশ ভালো বেনিফিট পাবে, শুধু স্টুডেন্ট না সবাই বেনিফিটেড হবে। সর্বশেষ সেটা হচ্ছে যে আমরা তো অনেক মানে পজিটিভ চেঞ্জের কথা বলেছি আর কি, যেগুলো চেঞ্জ হলে স্টুডেন্টের লাইফটা আরও বেটার হবে আর কি, তাদের আউটকামটা ভালো হবে। কিন্তু আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এর কোনো চেঞ্জই আসলে বাস্তবে হচ্ছে না, টিচার তার দিক থেকে স্টুডেন্টকে প্রচুর বকাবকি করছে, খারাপ আচরণ করছে, অ্যান্ড ইভেন সে হয়তো টিচারের ভিকটিমেরও আক্রোশের শিকার হচ্ছে, তার ফ্রেন্ড সার্কেল তার ক্ষেত্রে খুব একটা হেল্পফুল হচ্ছে না, আবার ফ্যামিলিও তাকে প্রেশারাইজ করছে। এই সব জিনিসগুলো রিয়েল লাইফে আছে, কোনোটাই এলিমিনেট করা পসিবল হচ্ছে না। সে সময় স্টুডেন্ট কিভাবে নিজেকে এই অ্যাডভার্সিটির সাথে মানিয়ে চলতে পারবে, সে ব্যাপারে আপনার পরামর্শ কি? হ্যাঁ, এই এরকম অ্যাডভার্সিটিতে একা একা সার্ভাইভ করা খুব টাফ, মানিয়ে চলাটা খুব টাফ। তো সেক্ষেত্রে এইরকম সিচুয়েশনে যদি হয় যে কোথাও কোনো সাপোর্ট সিস্টেম নাই, অ্যাটলিস্ট একটা সাপোর্ট সিস্টেম আছে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মানে প্রফেশনালস যারা। সো আমি এদের ক্ষেত্রে বলবো জাস্ট আর কোনো দিকে চিন্তা না করে একজন প্রফেশনালের হেল্প নাও। ওকে, তো সেক্ষেত্রে কি স্টুডেন্ট তার নিজের, যেমন আপনি কোপিংয়ের কথা একবার বলেছেন আর কি, তো এই স্টুডেন্টের কথা বাদ দিয়ে ওভারঅল আমরা যদি সকল স্টুডেন্টের কথা বলি, তাহলে এই বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশন যদি তাদের সামনে চলে আসে, তাহলে সেগুলোকে মোকাবেলা করার জন্য মানে কি ধরনের কোপিং তাদের চর্চা করা দরকার? আচ্ছা, সেগুলো মোকাবেলা করার জন্য রেগুলার বেসিসে মানে আমরা যে ধরনের কোপিংগুলো বলি, যে প্রথমত একটা সিচুয়েশন আসলেই মানে ওটা নিয়ে হতাশ হয়ে না পড়া, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আই এম ট্র্যাপড, এটা না ভেবে
ওইটা নিয়ে চিন্তা করা যে আচ্ছা এই সিচুয়েশনটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারি, যদি চেঞ্জ করা পসিবল না হয় আমি এটাকে আমার মতো করে আমার মানে আমি সহ্য করতে পারি, হ্যাঁ আমার সহনশীলতার পর্যায়ে থাকে, এরকমভাবে কি মডিফাই করা যায় নাকি সিচুয়েশনটাকে। কিছুই করা না গেলে অ্যাকসেপ্টেন্স, আমরা যে জিনিসটাকে বলি অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ওকে ফাইন জিনিসটা এরকমভাবে চলবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমাকে এটার মধ্যে দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এবং কোনো সিচুয়েশনই যে পার্মানেন্ট না এটা মাথার মধ্যে রাখতে হবে যে হ্যাঁ আজকে আমার এই অ্যাডভার্সিটি আছে, আমাকে কেউ সাপোর্ট করছে না, বাট এটা কিন্তু সারা জীবনের জন্য না, এটা সাময়িক, এটা কিছু দিন, 1 বছর থাকবে, হয়তো 2 বছর থাকবে, এরপরে তো আমি আবার এখান থেকে বের হতেই পারবো। সো এইটা ভেবে সামনে এগিয়ে যেতে হবে, মনোবল হারানো যাবে না। আমরা অনেক প্রিভেন্টিভ ব্যাপার নিয়ে আলাপ করলাম যে টিচারদের এটা করতে হবে এবং ছাত্রদের এটা করতে হবে, তো সব জায়গাতে কিন্তু একটা ব্যাপার আসছে যে অ্যাওয়ারনেস, এবং এটার বেশ ঘাটতি আছে। আমার মনে পড়ে যে আমি একজন এমপ্লয়ের সাথে কথা বলছিলাম, সে তার ফ্যামিলিয়াল অনেক ইস্যুস নিয়ে ভুগছে এবং তার বয়স এখন প্রায় 35। আমি তখন তাকে বিভিন্ন জিনিস বললাম যে আপনার এটা করা দরকার বা এটাকে এইভাবে নেওয়া দরকার। সে বললো যে এই জিনিসগুলো যদি আমি আমার আর্লি লাইফে জানতে পারতাম তাহলে কিন্তু আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। এবং তিনি আমাকে বলছিলেন যে বাংলাদেশে এই যে মিনামিতুর কার্টুনের মাধ্যমে যেভাবে শেখানো হয় সেরকম একটা অ্যাওয়ারনেস যদি রাখা যায় তাহলে এটা খুব ভালো হবে। আপনি আপনার প্রফেশনাল জায়গা থেকে কি মনে করেন যে এ ধরনের উদ্যোগগুলো বাংলাদেশে দরকার আছে, বা যদি দরকার থাকে তাহলে বাংলাদেশ সরকার এগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে পারে? জি অবশ্যই, এটা তো আসলে শুধু ওই যে আমরা তখন ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু জায়গা থেকে কথা বললাম, মেডিকেল কলেজ কি করতে পারে, স্টুডেন্টরা কি করতে পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই সরকার যদি এখানে হস্তক্ষেপ করে এইটা তাহলে আরও অনেক ভালোভাবে কিন্তু আমরা মেন্টাল হেলথগুলো সম্পর্কে জানতে পারবো। যে এই যে আপনি বললেন অ্যাওয়ারনেস, সরকার যদি কোনো অ্যাওয়ারনেস তৈরি করতে চায় তাহলে কিন্তু এটা সম্ভব, খুব ইজি। হ্যাঁ এরকম ছোটো ছোটো এই যে কার্টুনগুলোর মাধ্যমে, মিনার মাধ্যমে, হ্যাঁ বা এই যে আমি যদি আপনাকে বলি যে ধরেন ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম 90s কিড আমরা কিন্তু, আমার মনে হয় আপনিও জানবেন যে আমরা কিন্তু টিভি খুললেই দেখতাম ওরসালাইনের অ্যাড। এক্স্যাক্টলি। দেখেন আমি অনেক ছোট তখন, কিন্তু আমি কিন্তু জানতাম একটা ওরসালাইন কিভাবে বানায়। পেপার খুললে হ্যাঁ এই যে 1 মুঠ চিনি, 1 চিমটি লবণ আর হচ্ছে আধা লিটার পানি, হ্যাঁ এরকম একটা ছবি থাকতো। এটা কিন্তু আমি যে ছোট বাচ্চা আমিও এটা জানতাম। এখনো পর্যন্ত আপনি দেখেন একজন মানুষ, সে তার শিক্ষা কতটুকু আপনার দেখতে হবে না, আমাদের একজন নর্মাল রিক্সাওয়ালা বলেন, হ্যাঁ যে কোনো মানুষ, তার হয়তো আক্ষরিক জ্ঞান না থাকলেও সে কিন্তু জানে যে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়, তাই না? এটা জানে না, স্যালাইনের ব্যাপারটা সবাই জানে। এটা কিভাবে মানুষের মাথায় ঢুকলো? এটা কিন্তু আমাদের এই সরকারের অ্যাওয়ারনেসের মাধ্যমেই তো এসেছে, তাই না? মিনা কার্টুনে আমরা যা যা দেখেছি, হ্যাঁ আমরা কি সেগুলো ভুলেছি? না। হ্যাঁ এই যে স্বাস্থ্যসম্মত টয়লেটের যে বিষয়টা, এটা তো মিনা কার্টুনে উঠে এসেছে, এটা কিন্তু অনেকে আমরা এখান থেকে শিখেছি, তাই না? তো এই জিনিসগুলো চাইলেই সরকার করতে পারে, খুব সহজ। মেন্টাল হেলথ নিয়ে অবশ্যই এই ধরনের বড় বড় মানে আমাদের অ্যাওয়ারনেসগুলো তৈরি করা উচিত, কার্টুনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, অ্যাডের মাধ্যমে হোক, ছোট ছোট নাটিকার মাধ্যমে হোক, করা উচিত। এবং আমার মনে হয় যে এই ব্যাপারে জাস্ট দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা দরকার। আমরা যেমন ডায়রিয়াতে তার ডেথ হতে পারে, তারপরে যক্ষ্মাতে তার একটা সময় যে মারা যেতে পারে, এগুলো নিয়ে কিন্তু প্রচুর কনসার্ন তৈরি হচ্ছে। কিন্তু এইভাবে একটা স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বা একজন মানুষ, সে তো ডিপ্রেশনে আত্মহত্যা করে ফেলতে পারে, অথবা সে বেঁচে আছে কিন্তু তার লাইফটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, মিজারেবল লাইফ লিড করছে। তো সেগুলোর ব্যাপারে আসলে মানে সেগুলোকে আমলে নিয়ে অবশ্যই, মানে এই যে আপনি যেটা বললেন খুব ভালো বলেছেন যে এই যে মানে ডায়রিয়াতে স্যালাইন কেন খেতে হবে, কারণ স্যালাইনের অভাবে যে একটা মানুষ ডিহাইড্রেটেড হয়ে মারা যেতে পারে, এইটাকে আমরা যেভাবে আমলে নিয়েছি এই কারণেই কিন্তু স্যালাইনের বিষয়টা এত সামনে এসেছে না। তাহলে কেন মেন্টাল হেলথ না, মানে মেন্টাল হেলথের ইস্যুগুলো না, যে একটা মানুষ ডিপ্রেশন থেকে কতটা সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে, ডিপ্রেশন থেকে যে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে, তাহলে কেন আমরা ডিপ্রেশনকে আমলে নিচ্ছি না বা মেন্টাল হেলথের অন্য ইস্যুগুলোকে আমলে নিচ্ছি না? হ্যাঁ তো এইগুলো কিন্তু আসতে হবে যে হ্যাঁ এই কনসিকুয়েন্স হতে পারে দেখেই এটার প্রতি অ্যাওয়ারনেস দরকার। তো ডক্টর মাহবুবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টের রিয়েল লাইফের সাথে প্রতিদিন তারা যেগুলো ফেস করছে এরকম বেশ কিছু ব্যাপারে আপনি অনেক পরামর্শ দিয়েছেন, বেশ কিছু নীতিমালা গাইডলাইনের ব্যাপারেও আলোকপাত হয়েছে। তো মেডি ভয়েসের এই পডকাস্টের পক্ষ থেকে আপনাকে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফাইনালি আপনি স্টুডেন্টের জন্য যদি কিছু বলতে চান। স্টুডেন্টদের জন্য আমার এটাই বলা, যারা নতুন স্টুডেন্ট বিশেষ করে, যে হতাশ হওয়া যাবে না। মেডিকেল জার্নিটা একটা লং জার্নি, বাট এটা এনজয়েবলও বটে যদি আমরা এনজয় করতে চাই
আমাদের মতো করে। হ্যাঁ, আর ডাক্তার হওয়া এটা আসলে সবাই হতে পারে না, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার তো সবাই হতে পারে না। সো ডাক্তার হওয়া এটাও আসলে অনেকের কিন্তু স্বপ্ন, যে হতে পারছে না, তার কাছে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে ইস, আমি যদি এরকম হতে পারতাম। তো আমরা এই অপরচুনিটিটাকে কাজে লাগাই পজিটিভলি, এতটুকুই। আর যদি কোনো সমস্যা বোধ করে তারা ওই যে আমি বারবার কিন্তু এই কথাটা কেন বলি, কারণ এই অ্যাওয়ারনেসটা আসলে আসা উচিত। কারণ ওই যে নিজের মধ্যে চেপে রাখার যে প্রবণতা, হ্যাঁ, এটা থেকেই কিন্তু যে বিভিন্ন ইনসিডেন্টের কথা আপনি যেটা বললেন, চেপে না রেখে কেউ যদি তোমার সাপোর্ট সিস্টেম না থাকে, অ্যাটলিস্ট তুমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাও, তিনি আছেন সবসময় তোমার জন্য। তো ধন্যবাদ। আমি আশা করি যে এটা আমাদের শিক্ষার্থীদেরকে বেশ আশার মধ্যে রাখবে আর কি, তাদেরকে হোপ দিবে। তো সুপ্রিয় দর্শক, আমরা দর্শক বলতে মিন করছি মেডিকেল স্টুডেন্ট, তাদের প্যারেন্টস এবং আরও যারা দেখছেন আর কি। তো আশা করি যে আমরা বিভিন্ন ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদিও আমাদের সংক্ষিপ্ত সময়ে আমরা সব ব্যাপারে হয়তো খুব ডিটেলস আলাপ করতে পারি নাই। তো যেগুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এগুলো যদি আমরা আমাদের নিজেদের রিয়েল লাইফে, আমাদের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আশা করি যে সামগ্রিক একটা পরিবর্তন হবে। মেডিকেল লাইফটা স্ট্রেস ডেফিনেটলি থাকবে, কিন্তু সেই স্ট্রেসটাকে আমরা ম্যানেজ করতে পারবো, মোকাবেলা করতে পারবো, এবং স্ট্রেসটা নিয়েই আমাদের অগ্রযাত্রাকে আমরা চালু রাখতে পারবো। স্ট্রেস আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে না যদি আমরা এগুলো করতে পারি। তো সবার জন্য শুভকামনা, বিশেষ করে নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন। হতাশার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের সাথে আছি। এবং টিচারদের পক্ষ থেকে আমি বলতে পারি যে টিচাররা আপনাদের ব্যাপারে বেশ অনেক আন্তরিক, এবং আমি বিভিন্ন টিচারদের সাথে যতটা কথা বলেছি, আমি দেখেছি যে তারা তাদের চিন্তার, তাদের সময়ের একটা বড় অংশ ব্যয় করেন যে আপনাদেরকে কীভাবে আরও ভালো করা যায়, কিভাবে আপনি একটু ভালো করতে পারেন। তো এই জন্য আপনি যদি কখনো কোনো টিচার বা কোনো মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোনোভাবে যদি কোনো অ্যাডভার্স সিচুয়েশনে পড়েন, সেটাকে জেনারেলাইজ না করে যারা আপনার জন্য হেল্পফুল হবে তাদের সাথে শেয়ার করুন, তাদের সাপোর্ট নিন, তাদের সহযোগিতা নিন। তাহলে আপনার এই মেডিকেল জার্নি, চিকিৎসক হয়ে ওঠার যে যাত্রা, সেটা স্মুথ হবে, সেটা ভালো হবে। সবার জন্য শুভকামনা।